আচ্ছা, এখন পর্যন্ত ভর্তি হয়েছে কয়জন বলো? আমাকে একটু ইনভাইট দাও কাইন্ডলি। ও, সরাসরি মাস্ট ফরওয়ার্ডে যাব। ওকে। আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? যদি শুনতে পাওয়া যায় তাহলে কাইন্ডলি একটু সবাই কমেন্ট করি যে শুনতে পাওয়া যাচ্ছে, অথবা একটু কাইন্ডলি কমেন্ট করি। হ্যাঁ, শুনতে কি পাওয়া যাচ্ছে আমাকে? হ্যাঁ, মোর্শেদ বলেছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। ওকে, আমরা শুরু করছি। জাভেদ, এক মিনিট। জাভেদ, ঠিক আছে। আজকে ব্যাংক জব প্রিপারেশনের ইংলিশের ফার্স্ট ক্লাস। তো আমরা যারা আছি নিশ্চয়ই আমাদের সবার কাছে একটা ক্লাস করবার মতো প্রস্তুতি নিয়েই বসেছি। তবুও কারোর সাথে যদি এরকম না থেকে থাকে তাহলে আমরা একটু সাথে অবশ্যই খাতা কলম রাখবো। হ্যাঁ, আর সাথে আমরা খাতা কলম রাখবো। যা কিছু জরুরি আমি একটু কাইন্ডলি লিখে দিব, তখন আমাদের সবাইকে একটু লিখে নিতে হবে। ঠিক আছে। তো আসলে আমরা অনেক ভারী কথা না বলে সরাসরি কিভাবে প্রস্তুতি শুরু করতে হয়, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো, ব্যাংক জব প্রিপারেশনের মানেই কিন্তু হলো দুটো সাবজেক্ট, মানে সব থেকে যেটা ফোকাস দিয়ে সবাই পড়ায় এবং পড়ে, একটা হলো ইংলিশ আর একটা হলো ম্যাথস। তো অন্যান্য প্রিপারেশনের ক্ষেত্রে যেরকম ইংলিশ ম্যাথের সাথে অন্যগুলো সমানভাবে গুরুত্ব দিতে হয়, কিন্তু ব্যাংক জব প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ইংলিশ এবং ম্যাথটাই সব থেকে গুরুত্বপূর্ণ। বাকিগুলো মানে এ দুটোতে যে ভালো করবে সে কিন্তু অন্যগুলো তেমনিতেই ভালো করবে। তো এখন আমাদের যারা ব্যাংক জবের জন্য প্রস্তুতি নিয়ে থাকে, এরকম হাজারো হাজারো শিক্ষার্থী কিন্তু ইংলিশের দুর্বলতায় ভোগে, যে ইংলিশটা ভালো না করার কারণে তারা আসলে তাদের কাঙ্ক্ষিত চাকরিটি পাচ্ছে না। তো আপনাদেরকে যেটা বলতে চাই আজকে সেটা হলো, ইতিমধ্যে যারা ব্যাংকের বিভিন্ন পরীক্ষা দিয়েছেন, বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা তো বুঝতেই পারছেন যে আসলে পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়, প্রশ্নের প্যাটার্ন কিভাবে হয়, কি পড়লে একটু ভালো করা যায়, হয়তো বুঝতে পারছেন। অনেকে 4, 5টা, 6টা পরীক্ষা দিয়েও আসলে প্রশ্নের প্যাটার্ন বুঝে উঠতে পারেন না। আমরা দীর্ঘদিন ধরে যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াচ্ছি, তো সেখান থেকেও যেটা অভিজ্ঞতা দেখা যাচ্ছে, একজন 10, 12টা বা 15টাও পরীক্ষা দিয়ে ফেলছে এবং সে প্রচুর পড়ছে, পরীক্ষাও দিচ্ছে, কিন্তু তার পরীক্ষা দিয়ে সে সন্তুষ্টি পাচ্ছে না যেভাবে পরীক্ষা হওয়া উচিত।
এর একটি বড় কারণ, কথা বলে যেটা বোঝা যায় সেটা হলো পুরো প্রশ্নটা সম্বন্ধে তার একটা খুব ক্লিয়ার আইডিয়া নেই। এই পুরো একটা প্রশ্নটা সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া না থাকার কারণে কি হচ্ছে যে সে হয়তো এমন একটা জায়গা থেকে প্রচুর পড়ছে যেখান থেকে প্রশ্ন আসে কম, আবার যেখান থেকে প্রশ্ন বেশি আসে অল্প পড়েও সে জায়গাটা হয়তো সে একটু কম পড়ে ফেলছে। আবার কি হচ্ছে, সব থেকে বড় যে ভুলটা হচ্ছে, সকল কোচিং এ বিভিন্ন বইতে সে কি পড়ছে, ইংলিশের প্রচুর রুলস পড়ছে, পার্ট অফ স্পিচের উপরে, মডিফায়ারের উপরে শত শত রুলস সে পড়ছে, তাকে ক্লাসেও রুল পড়ানো হচ্ছে, রুল লিখে দেওয়া হচ্ছে। কিন্তু মুশকিল হলো, যেমন একজন স্টুডেন্টকে পড়ানো হচ্ছে যে মডিফায়ার পড়ানো হচ্ছে, তো মডিফায়ার পড়ানোর জন্য তাকে 3 বোর্ড 4 বোর্ড নিয়ম লিখে দেওয়া হলো, সেও খাতায় প্রচুর নোট করলো। এখন আমি এটা একদম আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি দীর্ঘদিন ধরে যারা ব্যাংক জব এর পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমি ইংলিশের ক্ষেত্রে হেল্প করছি। তো আমি সেখান থেকে জানি, একটা যে কোনো ব্যাংকের পরীক্ষায় তো কোথাও 20টা প্রশ্ন থাকুক, কোথাও 25টা প্রশ্ন থাকুক, তো আমরা ধরে নিলাম যে 20টা প্রশ্ন আছে। এই 20টা প্রশ্নের মধ্যে কি হয় যে অনেকের ক্ষেত্রেই এই 20টা প্রশ্নের মধ্যে কিন্তু লেখা থাকে না যে কোনটা কোন টপিকের প্রশ্ন। যেমন লেখা থাকে না যে প্রশ্ন নাম্বার 1 থেকে 5 এটা হলো পার্ট অফ স্পিচের, প্রশ্ন নাম্বার 6 থেকে 10 এই প্রশ্নগুলো হলো মডিফায়ারের। এরকম যেহেতু বলা থাকে না, তো অধিকাংশ স্টুডেন্ট কি হয় যে প্রশ্নটা পড়ে সে বুঝতে পারে না এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন। এবং ব্যাংক জবের প্রশ্নের এখানেই একটা ভিন্নতা আছে, সেটা কি, আগের প্রশ্নগুলোতে প্রশ্নের উপরে একটা ডিরেকশন দিয়ে দেয়া হতো যে এই প্রশ্ন থেকে এটা করুন। ইদানিংকার প্রশ্নে কি হচ্ছে যে জাস্ট একটা বড় লাইন তুলে দেওয়া হচ্ছে, তার মধ্যে কিছু জায়গা আন্ডারলাইন করে দেওয়া হচ্ছে, অথবা মানে মাঝে মধ্যে পুরো কোনো ডিরেকশন ছাড়া শুধু বাক্য তুলে দেওয়া হয়। তো বাক্য তুলে দেওয়া বাক্য থেকে বুঝতে পারতে হয় এখানে ভুলভাল কি আছে অথবা কি করতে হবে। মানে একজনের দুর্দান্ত মানে যদি দখল না থাকে ইংরেজির প্রতি, তাহলে কিন্তু সে এই প্রশ্ন দেখেই মানে কিছু বুঝে উঠতে পারবে না। এখন আমাদের সমস্যাটা হয় কি, আমরা ক্লাসরুমে স্টুডেন্টদেরকে মডিফায়ারের 50টা রুল পড়াই, রিডান্ডেন্সি প্যারালালিজমের শত শত রুল পড়াই, কিন্তু এই রুল সে মুখস্থ করে, পরীক্ষার হলে তো ভাই রুল আসে না। যেমন কোন পরীক্ষাতে বলে না আপনি প্যারালালিজমের 5টি রুল লিখে দিন, আপনি রিডান্ডেন্সির 3টি রুল লিখে দিন। কি হয়, সেখান থেকে এক্সাম্পল আসে, বাক্য আসে, প্রশ্ন আসে। এখন আমাদের পড়াশোনার পদ্ধতিগত ভুলটা হচ্ছে এখানেই, পরীক্ষায় আসে প্রশ্ন, আমরা ক্লাসে পড়াই রুল। আবার উল্টো করে যদি বলি, আমরা ক্লাসে কি পড়াচ্ছি তাকে, শত শত রুল মুখস্থ করাচ্ছি, কিন্তু পরীক্ষায় তো রুল আসে না, পরীক্ষায় আসে হলো প্রশ্ন মানে বাক্য। তাহলে একটা স্টুডেন্ট রিডান্ডেন্সির অনেক রুল জানা সত্ত্বেও সে কিন্তু পরীক্ষার হলে গিয়ে রিডান্ডেন্সি থেকে প্রশ্ন আসা সত্ত্বেও আনসার করতে পারছে না। কেন? কারণ ওই প্রশ্নটা দেখেই সে বুঝতে পারছে না এই প্রশ্নটা কোন চ্যাপ্টারের। আমাকে অনেক স্টুডেন্ট বলেছে যে ভাইয়া, মানে এই প্রশ্নটার পাশে যদি কেউ বলেও দিত যে এই প্রশ্নটা কিন্তু রিডান্ডেন্সি চ্যাপ্টারের, তাহলে আমি আনসার করতে পারতাম। কিন্তু এত অল্প সময় প্রশ্ন পড়েই বুঝতে পারছিলাম না এটা আসলে কোন চ্যাপ্টারের। এখন এটা কেন হয়? এটা হওয়ার একমাত্র কারণ, আমরা ক্লাসে শত শত রুল পড়াই, সেখানে আমরা প্রশ্ন পড়াই না, মানে বাক্য পড়াই না, প্রয়োগ পড়াই না। আমরা পড়াই নিয়ম, পরীক্ষায় আসে প্রয়োগ। এই ভুলের কারণেই আমরা আর ভালো করতে পারি না। তার উচিত কি ছিল? উচিত হলো ভাই, রুল তো আমরা সেই ছোটবেলা থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সারা জীবন রুল পড়েছি। রুল পড়েই যদি ইংরেজি শেখা যেত, রুল পড়েই যদি ভালো করা যেত, তাহলে তো এখন আমাদের মাস্টার্স পাস করে আবার ক্লাস 8 9 10 ইন্টারের পড়াশোনা আমরা কেন করব? এর মানে এই যে রুল মুখস্থ করা না বুঝে না বুঝে, এটা শতভাগ ভুল ছিল। সেই ভুল থাকার কারণে এখন আমরা আবারও সেই ভুল করে পড়ি, কিন্তু পরীক্ষায় ভালো করি না। তাহলে সিস্টেমটা কি করতে হবে, কি আসলে করতে হবে যেটা ভাইয়া, আমরা রুল পড়বো না, আমরা সরাসরি প্রয়োগ পড়ব। তাহলে রুল তো লাগবে, হ্যাঁ। আগে রুল মানে আমরা কি করি, 10 লাইনের রুল পড়ি, একটা এক্সাম্পল পড়ি, এইটা করা যাবে না। কি করতে হবে, আমরা একটা রুলস পড়বো, তার থেকে 10টা এক্সাম্পল করব, 10টা বাক্যে প্রয়োগ দেখব। তাহলে হবে কি, ওই রকম একটা রুল থেকে যখন আমি 10টা বাক্য প্রয়োগ করব, 10টা বাক্যের মধ্যে তার প্রয়োগটা দেখব, তখন পরীক্ষার হলে ওরকম বাক্য দেখার সাথে সাথেই বুঝতে পারবো, ও এরকম বাক্য তো আমি প্র্যাকটিস করেছি। কিন্তু আমি এত রুল মুখস্থ করা সত্ত্বেও আমি পরীক্ষায় প্রশ্ন দেখে বুঝতে পারি না কেন এটা কোন চ্যাপ্টারের, কারণ আমি পড়েছি রুল,
আমাকে পড়ানো হয়েছে রুল, পরীক্ষাতে রুল আসে না, আসছে প্রয়োগ। তাহলে আমাদের যেটা প্রথম ভুল ধারণাটা ভাঙতে হবে ভাইয়া, আমরা যেরকম একাডেমিক লাইফে শত শত রুল শিখে এসেছি, অর্থ না বুঝে, শব্দের অর্থ, বাক্যের অর্থ না বুঝে আমরা শুধু রুল পড়ে এসেছি, এগুলো কোনো কাজে আসবে না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রচুর প্রয়োগ করতে হবে। এখন আমি একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, সেটা হলো অনেকেই বলে থাকে যেটা যে আসলে বিসিএস এর ইংলিশ, ব্যাংকের ইংলিশ বা অন্যান্য ইংলিশের কি তফাৎ আছে? ইংলিশ তো ইংলিশ। আসলে এটাই সত্য। যেমন বিসিএস এর জন্য ইংলিশে টেন্স 12 প্রকার, ব্যাংকের জন্য তো আর 16 প্রকার না। তাহলে আবার যদি বলি যে ঠিক আছে, মানে গো মানে ব্যাংকে হলো যাওয়া, আর বিসিএস এ গো মানে খাওয়া, এরকম তো না। তাহলে আমরা বিসিএস এর ইংলিশ, ব্যাংকের ইংলিশ এরকম আলাদা করি কেন? এই আলাদা করার একটা জায়গা আছে। প্রথম কথাটা হলো আসলে এটা বড় একটা মার্কেটিং পলিসি। যারা পড়ান, কোচিং করান, বই লেখেন বা বইয়ের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে একটা বড় মার্কেট ধরার জন্য তারা বিসিএস এর ইংলিশ, ব্যাংকের ইংলিশ, প্রাইমারির ইংলিশ এই কথাগুলো বলে থাকেন। আসলে এই কথাগুলো ঠিক না। ইংলিশ ইজ ইংলিশ। আমাদেরকে যেটা করতে হবে ভাই, চমৎকার করে ইংলিশটা শিখতে হবে। একদম শূন্য থেকে শুরু করে শব্দের অর্থ আর বাক্যের অর্থ বুঝে বুঝে তৃপ্তি সহকারে ইংরেজিটা শিখতে হবে। আমি যখন ইংলিশটা শিখে ফেলবো, তখন বিসিএস এর জন্য বিসিএস এর প্রশ্ন প্যাটার্ন কিছুদিন সলভ করব, আমি বিসিএস এর জন্য ফিট হয়ে যাব। আমি যদি ব্যাংকের জন্য যখন আমি আগে ইংলিশটা তো পারি, এবার ব্যাংকের প্রশ্ন কিভাবে আসে, গত 2 বছরের প্রশ্ন আমি যখন সলভ করব, তখন ব্যাংকের জন্য আমি ফিট হয়ে যাব। এখন আমাদের হয় কি, আমরা ইংলিশটা শিখি পরে, আগে বিসিএস এর জন্য পড়ি, আগে ব্যাংকের জন্য পড়ি, এইগুলো পড়ে পড়ে ইংলিশটা কখন শুরু করব তখন আরো হতাশ হয়ে যাই। ভাই সেটা না করে আগে ইংলিশের যে গাঁথুনি, সেই গাঁথুনিটা মজবুত করতে হবে। তারপরে বিসিএস হোক আর ব্যাংক হোক, আমি শুধু প্রশ্ন প্যাটার্ন দেখবো, সেই অনুযায়ী প্র্যাকটিস করব, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমি আজকে প্রথম ক্লাসে, যেহেতু এই ক্লাসটা আজকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যারা এই লেকচারটি এখনই ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের জন্য আমি একটি কথা বলতে চাই। অনেকেই যেই ব্যাপারটা না বোঝার কারণে এখনো বাজারে লক্ষ লক্ষ বই বিক্রি হয় যেগুলো ইংলিশের শুধু ট্র্যাডিশনাল রুলস দিয়ে ভরা, স্টুডেন্টরা প্রচুর কিনছে, অনেকে প্রচুর পড়ছে, কিন্তু কোনো উপকার পাচ্ছে না। একটু কথা ভাবে বলি, আপনাকে যেটা মনে রাখতে হবে, বাংলাদেশে যে ব্যাংকের প্রশ্নগুলো হয়, বিশেষ করে ব্যাংকের যে ইংলিশ প্রশ্নগুলো হয়, মনে রাখতে হবে আমাদের যেটা, সেটা হলো প্রত্যেকটা প্রশ্নের না একটা থিম আছে। যে এই যারা প্রশ্ন করে তারা শিক্ষার্থীদের কাছ থেকে বা যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে কি প্রত্যাশা করে, যে তারা তাদের কাছ থেকে কোন জিনিসটা তারা নিয়ে আসতে চায়। হ্যাঁ, বাংলাদেশের ব্যাংকের প্রশ্ন যারা করে, মনে রাখবেন ব্যাংকের ইংলিশ প্রশ্নটা হলো আইবি এর ইংলিশের স্ট্যান্ডার্ড। আবার বলছি, ব্যাংকের যে ইংলিশ, যেমন অনেকে যদি আইবি এর এমবি এর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে দেখবেন যে ব্যাংকের যেগুলো একটু মানে সিনিয়র অফিসার বা ভালো ভালো পোস্টের জন্য যে পরীক্ষাগুলো হয়, সেখানে যে ইংলিশ প্রশ্নের ধরন, সেটা কিন্তু অনেকটাই আইবি এর প্রশ্নের সাথে মিলে যায়। এর মানে আমরা যেটা বলতে পারি, আইবি এর প্রিপারেশন, আইবি এর ইংলিশ এবং এই ব্যাংক জবের ইংলিশের স্ট্যান্ডার্ড কাছাকাছি। এখন আইবি এর ইংলিশ হোক আর ব্যাংকের ইংলিশ হোক, এই প্রশ্নটা যারা করেন তারা মূলত কোনটাকে মান ধরে বা কোনটাকে গুরুত্ব দিয়ে প্রশ্নটা করেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো আইবিএ এবং ব্যাংক জব, এই প্রশ্নকর্তারা এই অথরিটিটা চায়, কি চেক করতে চায় স্টুডেন্টদের মধ্যে থেকে, তারা আবার আমি বলছি ল্যাঙ্গুয়েজ ইফিসিয়েন্সি, তারা ল্যাঙ্গুয়েজ ইফিসিয়েন্সি বা ভাষাগত দক্ষতাটা চেক করতে চায়। তাহলে আবার আমি বলছি, মূলত এই ব্যাংকের যে ইংলিশ প্রশ্নটা, তার থেকে কি চেক করতে চায় তারা, একজন শিক্ষার্থীর বা যিনি পরীক্ষা দিচ্ছেন তার ইংরেজি ভাষাটার প্রতি দক্ষতা কত। আমি আবার বলছি, ট্র্যাডিশনাল গ্রামার না, তারা কি জানতে চায়, ওই ল্যাঙ্গুয়েজের উপরে তার ব্যবহারিক প্রয়োগ এর মানে প্রয়োগ করার বা ব্যবহারিক যে দক্ষতা সেটা কতখানি। এখন আমাদের ব্যাপারটা হলো এটাই, বিশেষ করে বিসিএস আর ব্যাংকের প্রিলির প্রশ্নের ক্ষেত্রে একটা পার্থক্য। সেটা হলো বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্নে এখন পর্যন্ত নতুনত্ব কিছু আনা হয়েছে, এর সাথে সাথে ট্র্যাডিশনাল যে প্রশ্নগুলো, মানে আমরা যে 9, 10 ইন্টার পর্যন্ত ট্র্যাডিশনাল গ্রামার গুলো পড়ে এসেছি,
এই ট্র্যাডিশনাল প্রশ্ন থেকেও বা ট্র্যাডিশনাল চ্যাপ্টার গুলো থেকেও কিছু প্রশ্ন বিসিএস এ এখনো করা হয়। কেন করা হয় সেটা তাদের যুক্তি আছে যে যারা যা পড়ে আসছে সেটার মিনিমাম যেন একটা রিফ্লেকশন এখানে পায়। যদিও বিসিএস প্রিলির সাথে বিসিএস রিটেনের 1% সম্পর্ক নাই, আকাশ পাতাল পার্থক্য। কিন্তু ব্যাংকের প্রিলিতেই যেটা করে, ব্যাংকের প্রিলিতে সেই ট্র্যাডিশনাল গ্রামার কেউ অ্যালাউ করে না। সারা জীবন আমরা যা রুল পড়েছি, এই আন্দাজে অর্থ না বুঝে মুখস্থ করেছি, এগুলোর এক পয়সাও ব্যাংকের প্রশ্নে দাম নাই। তাহলে ব্যাংকের প্রশ্নে তারা আসলে কি শিখাতে চায়, তারা কি জানতে চায়, আমি ভাষাটা সম্বন্ধে কি জানি। তাহলে এবার ভাই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি 1 মিনিট, তারা কি জানতে চায় আমি ভাষাটা সম্বন্ধে কি জানি। এবার ভাই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, তো এখন আমরা প্রশ্ন করতে পারি যে ভাষা মানে সে যে আমার ল্যাঙ্গুয়েজ ইফিসিয়েন্সি টেস্ট করতে চায়, তো কোন স্কেলে সে আমার ল্যাঙ্গুয়েজ ইফিসিয়েন্সি টেস্ট করবে? খুব সহজ, আমরা জানি যে কোনো ভাষার স্বাভাবিক মানে স্কিল কয়টা? 4টা, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো মজার ব্যাপার হলো ব্যাংক জবে সহজ করে তারা ভাষাগত দক্ষতাটা কিভাবে যাচাই করে, সেটা হলো আমি আসলে যেমন আমরা এই 4টা স্কিলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্কিল হলো রিডিং। যেহেতু লিসনিং আর স্পিকিং এর সুযোগ এই পরীক্ষাগুলোতে নেই, তাহলে থাকে কি রিডিং আর রাইটিং। এই দুটো স্কিল থেকে তারা টেস্ট করে। তাহলে রিডিং এর টেস্টটা কিভাবে করে? এখন রিডিং মানেই হলো আমি যেটাই পড়বো সেটা পড়ে অর্থটা বুঝবো। একটা জিনিস এখানে আপনাদেরকে একটু বলে দেই, আমরা ছোটবেলা থেকে বারবার একটা জিনিস কিন্তু পড়েছি যে রিডিং কম্প্রিহেনশন, রিডিং রিডিং কম্প্রিহেনশন, আমরা কিন্তু এই শব্দটার সাথে পরিচিত। তো অনেককেই আমি জিজ্ঞেস করেছি যে আসলে ভাইয়া এই কম্প্রিহেনশন শব্দটার অর্থ কি? কম্প্রিহেনশন, তো আসলে অনেকেই কিন্তু এটা বলতে পারে না। আসলে কম্প্রিহেনশন শব্দটি এসেছে কম্প্রিহেন্ড থেকে। কম্প্রিহেন্ড মানে কি? কম্প্রিহেন্ড মানে হলো কোনো কিছু বোঝা বা উপলব্ধি করা। আবার বলছি, কম্প্রিহেনশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? কম্প্রিহেন্ড থেকে। কম্প্রিহেন্ড মানে হলো কোনো কিছু বোঝা বা উপলব্ধি করা। তাহলে রিডিং কম্প্রিহেনশন যে ছোটবেলা থেকে আমরা পড়েছি, সেই রিডিং কম্প্রিহেনশন ব্যাপারটার মানে কি ছিল? মানে কোনো একটা কিছু প্যাসেজ আকারে কোনো একটা অনুচ্ছেদ দেয়া থাকবে, সেইটা আমি ইংলিশে পড়ে আমি কি বুঝি, মানে আমার কি বুঝ বা উপলব্ধি তৈরি হলো, সেটাকেই বলে হলো রিডিং কম্প্রিহেনশন। মানে পড়ে বোঝা, পড়ার পরে যে উপলব্ধি, পড়ার পরে যে বুঝ তৈরি হয়, সেটাকে বলা হলো রিডিং কম্প্রিহেনশন। এখন এই কথাটা আমি কেন বললাম? এই কথাটা এর জন্য বললাম ভাইয়া, ব্যাংকের প্রিলিতে ইংলিশের যে প্রশ্নগুলো হয়, এখানে একটা জিনিসকে বারবার ফোকাস করা হয়, সেটা হলো আমি কতটা অর্থ বুঝি। আমি আবার বলছি, আমি কতটা পড়ে পড়ে ভালো অর্থ উদ্ধার করতে পারি। এর মানে আমার শব্দের অর্থ আমি কত জানি, আমি বাক্যের অর্থ আমি কত জানি, এবং পুরো বাক্য পড়ার পরে আমি কত দ্রুত অর্থ বুঝতে পারি। এটাই হলো তাদের প্রথম টার্গেট। এবার প্রথম টার্গেট যদি এটা হয়, তাহলে আমার একটা প্রশ্ন হলো যে ব্যাংকের প্রশ্নটা, এবার আমরা একটা সবাই কাজ করব। তাহলে যেটা বলেছি যে ব্যাংকের মূলত মূল উদ্দেশ্য কি? একজন আর ভাষাগত দক্ষতা যাচাই করা। তাহলে ভাষাগত দক্ষতা দুভাবে যাচাই করে, একটা হলো রিডিং স্কিল দিয়ে, আর একটা রাইটিং। তো রাইটিং স্কিল তো আমরা যখন ব্যাংকের রিটেন পরীক্ষা দিব তখন আমাদের রাইটিং স্কিলটা বোঝা যায়। কিন্তু প্রিলিতে কি করা হয়? প্রিলিতে এখন অনেকে যেটা মনে করে যে এই রিডিং স্কিলটাকেও চেক করা হয় বিসিএ ব্যাংকের রিটেনের মধ্যে। না, ব্যাংকের রিটেনের মধ্যে না, ব্যাংকের প্রিলি প্রশ্নের মধ্যেই পুরো রিডিং এবং রাইটিং এর স্কিল টেস্ট করা হয়। কিভাবে? একটা জিনিস খেয়াল করলে সবাই দেখবেন, বিসিএস এর বা অন্যান্য সকল প্রিলি পরীক্ষায় তাদের প্রশ্নগুলোর সাইজ যতটুকুন থাকে, তুলনামূলক ব্যাংকের প্রিলি পরীক্ষায় বাক্যের প্রশ্নের সাইজগুলো তার থেকে দ্বিগুণ, মাঝে মধ্যে 3 গুণ অনেক বড় বড় হয়। এটা যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন তারা খেয়াল করবেন যে একটা প্রশ্ন এসছে, কখনো সেই ব্যাংকের প্রশ্নটা 2 লাইন, 2.5 লাইন, 3 লাইন পর্যন্ত হয়, যেখানে অন্যান্য পরীক্ষায়
সাধারণত একটা প্রশ্ন 1 লাইন বা 1.5 লাইনের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু একটা কারেকশন দিয়েছে বা একটা পিন পয়েন্ট এরর দিয়েছে, এটা দেখবেন মাঝে মধ্যে 3 লাইন 3.5 লাইন পর্যন্ত হয়ে যায় ব্যাংকে। 2.5 লাইন তো খুব কমন। আরেকটা জিনিস দেখবেন, সেটা হলো ব্যাংকে গ্রামারের যে প্রশ্নগুলো আসে, সেই গ্রামারের প্রশ্নগুলোর মধ্যেও দেখবেন এমন এমন কঠিন কঠিন শব্দ যে শব্দগুলো আমাদের কাছে একটু অপরিচিত মনে হয়। এর মানেই হলো ব্যাংকের পরীক্ষায় আপনি দুভাবে ধাক্কা খাবেন। একটা হলো আপনি পড়তে গিয়ে প্রথমত দেখবেন ম্যাক্সিমাম বাক্যগুলো অন্যান্য পরীক্ষার থেকে বাক্যগুলোর সাইজ বড়, নাম্বার 1। নাম্বার 2, আপনি যখন মধ্যে পড়বেন, পড়তে যেয়ে দেখবেন অনেক শব্দই আপনার জন্য একটু অপরিচিত, নতুন, যে জন্য আপনি অর্থই করতে পারছেন না। তাহলে ব্যাংকের পরীক্ষায় ভালো করতে হলে দুটো কাজ করতে হবে। প্রথমত কাজ হলো আমাদেরকে প্রচুর শব্দের অর্থ জানতে হবে, শব্দের প্রয়োগ জানতে হবে এবং বাক্যের অর্থ জানতে হবে। প্রথমে শব্দের অর্থ, সেই শব্দটা কিভাবে বাক্যের মধ্যে বসে সেটা আমাদেরকে প্রয়োগ জানতে হবে। তাহলে এখন কথা হলো ভাই, এটা আসলে কি মনে চাইলেই কি 2 দিন 4 দিনের মধ্যে শব্দের অর্থ, বাক্যের অর্থ এগুলো কি মানে বোঝা সম্ভব না? 2-4 দিনে সম্ভব না। এই জন্য একটা সময় দরকার। একটা সময় নিয়মিতভাবে প্র্যাকটিস করলে, সঠিক নির্দেশনা অনুযায়ী চললে তাহলে এটা সম্ভব। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে, ভাই শব্দের অর্থ, বাক্যের অর্থ না জেনেও কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, এইটা হলো মানে এখন যেহেতু যে তো এটার উপায় হলো, এই উপায়ের জন্য লক্ষ লক্ষ বই মার্কেটে চলে, সবাই কিনে পড়ে, কিন্তু খুব কম মানুষই কিন্তু প্রত্যাশিত চাকরিটা পায়। কারণ হলো, আপনাকে একটা পরামর্শ দেই, আপনি ভাই যদি ব্যাংকের জন্য সিরিয়াসলি মানে আপনি চেষ্টা করে থাকেন, অন্তত ব্যাংক প্রিপারেশনের ক্ষেত্রে আপনি যখনই কোনো ইংলিশ বই কিনবেন, আপনি বইটা কেনার আগে 5 মিনিট সময় দিবেন। 5 মিনিট 10 মিনিটে বইটা উল্টে পাল্টে দেখবেন, এর মধ্যে যত ইংলিশ শব্দগুলো আছে সেই ইংলিশ শব্দের পাশে বাংলা অর্থ দেয়া আছে কিনা, যতগুলো ইংলিশ বাক্য দেয়া আছে সেই বাক্যর সাথে বাক্যের বাংলা অর্থ দেয়া আছে কিনা। যদি শব্দের অর্থ এবং বাক্যের অর্থ দেয়া না থাকে, এই বই আপনাকে 1 পয়সারও হেল্প করবে না। কারণ ব্রাদার, আপনি পুরো মানে ব্যাংকের প্রিলিটা ডিপেন্ড করবে আপনি কত শব্দের অর্থ জানেন, আপনি কতটা বাক্যের অর্থ পড়ে বোঝেন এবং শব্দের প্রয়োগ বোঝেন। ঠিক আছে? তো এগুলোই আমরা আসলে আমাদের সাথে যারা আপনারা থাকবেন তাদেরকে আমরা চেষ্টা করব যে ট্র্যাডিশনাল যত নিয়ম কানুন আছে, হাজারো রুল মুখস্থ না করে আমরা শুধু শব্দের অর্থ, বাক্যের অর্থ ধরে ধরে তৃপ্তি নিয়ে আমরা ইংলিশটা শিখব। দ্বিতীয়ত, আমরা প্রিলিটাই এমন ভাবে প্রস্তুতি নিব যে প্রিলির পরে যেন আমরা এই প্রিলির প্রস্তুতি থেকেই যেন আমরা রিটেনে ভালো করতে পারি। কারণ আমরা অনেকেই জানি যে ব্যাংকের প্রিলি পরীক্ষা যেমন বিসিএস এর প্রিলির পরে রিটেনের মধ্যে অন্তত 3 মাস কিন্তু সময় পাওয়া যায়, কিন্তু ব্যাংকের প্রিলির পরে কিন্তু ম্যাক্সিমাম 15 দিন, অনেক সময় 1 সপ্তাহ, সর্বোচ্চ 15 দিন। তো আপনি এই 15 দিন আসলে তেমন কোনো প্রস্তুতি নিতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনি সত্যি একজন ব্যাংকার হতে চান, আপনার জন্য সব থেকে ভালো পরামর্শ হলো আপনি চমৎকার করে একদম শূন্য থেকে শুরু করে আগের সকল নিয়ম কানুন, ট্র্যাডিশনাল যত গ্রামার জীবনে পড়েছেন, ভাই একটা কথা বলছেন বুঝতে হবে, আমরা তো ছোটবেলা থেকে কম ইংলিশ পড়িনি সবাই, তাই না? তো সেভাবেই যদি মানে সেগুলো যদি মানে সেভাবেই যদি এখন আবার পড়ি, সে আবার আগের মতো শুধু নিয়ম লেখি, তাহলে আগে যেটা পড়ে এসেছি সেটা দিয়ে এখন আমার উপকার হচ্ছে না কেন? এখন আমি পরীক্ষা দিয়ে আমি ভালো করছি না কেন? অথচ আমি আগে যেভাবে এত পড়েছি সেটা দিয়ে আমি এখন উপকার পাচ্ছি না, তবুও আমি আবার আগের মতো করেই শিখছি। এটা তো ভুল। তাহলে কি করতে হবে? ভাইয়া ২ টা সমীকরণে আপনাকে আসতে হবে। প্রথমত, যদি আগের আমাদের পড়াশোনার পদ্ধতি সঠিক হয়ে থাকে তাহলে প্রশ্ন পদ্ধতি ভুল। কিন্তু আমরা জানি ব্যাংক জব বা আইবি এর যে প্রশ্ন পদ্ধতিটা স্ট্যান্ডার্ড, এটা হলো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এটা বাংলাদেশি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে করা হয় না। তাহলে এটা যদি সঠিক হয় তাহলে এটার সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা ছোটবেলা যেভাবে অর্থ না বুঝে শুধু মুখস্থ করেছি রুল, সেই পদ্ধতিটা ভুল ছিল। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এখন এই প্রশ্ন আমরা ভালো উত্তর করতে হলে আমাদেরকে শুদ্ধভাবে শিখতে হবে। আর শুদ্ধভাবে শেখার পদ্ধতি কি? শব্দের অর্থ জানতে হবে, বাক্যের অর্থ জানতে হবে। এটাই। শব্দের অর্থ, বাক্যের অর্থ কি একদিনে জানা যাবে না? একদিনে জানা যাবে না। তবে আস্তে আস্তে শুরু করলে একটা সময় এমনিতেই আপনি এভাবে, যখন আপনার প্রথম দিকে অনেক কষ্ট হবে শব্দ অর্থ ধরে পড়তে, বাক্যের অর্থ ধরে পড়তে, কিন্তু কারণ আমরা বছরের পর বছর অর্থ ছাড়া শিখেছি। এখন কথা হলো ভাই, অর্থ ছাড়া শিখে যদি আমরা পার পেয়ে যেতে পারতাম শুধু গ্রামার, ট্র্যাডিশনাল গ্রামার পড়ে, বস্তা বস্তায় গ্রামার এর রুল পড়ে,
যদি আমরা পার পেয়ে যেতে পারতাম তাহলে কোনো অর্থের দরকার ছিল না। কিন্তু আমি তো এরকম শত শত স্টুডেন্ট দেখেছি যে পুরো গ্রামার বইয়ের ফার্স্ট টু লাস্ট সকল রুল মুখস্থ তার, কিন্তু অদ্ভুত সে মানে 2 পৃষ্ঠা শুদ্ধ করে ইংলিশ লিখতে পারে না তাকে লিখতে দিলে, কিন্তু তার দুনিয়ার সমস্ত গ্রামারের রুল মুখস্থ, সে লিখতে পারছে না। তাকে যখন মাত্র বড় প্যাসেজ তো দূরের কথা, যখন 3 লাইনের একটা ইংলিশ বাক্য পড়তে দেওয়া হয় সে পড়ে অর্থ উদ্ধার করতে পারছে না, কিন্তু সে সব রুল জানে। এর মানে এই অর্থ ছাড়া রুল জানা আপনাকে এক পয়সাও হেল্প করবে না। তাহলে আমরা যেটা মনে রাখতে হবে, মিনিং ইজ দ্য বেস্ট গ্রামার। আবার বলছি, শব্দের অর্থ, বাক্যের অর্থ, এইটা যদি আপনি বুঝেন, এইটাই হলো আপনার একমাত্র গ্রামার। আপনি আর কোনো গ্রামার না পারলেও আপনি যদি শুধু শব্দের অর্থ আর বাক্যের অর্থ আস্তে আস্তে শিখতে পারেন, এটাই আপনার সব থেকে বড় গ্রামার। কারণ এই শব্দের অর্থ আর বাক্যের অর্থ দিয়েই আপনি অনুবাদ করবেন। আপনি যদি শব্দের অর্থ জানেন, আপনি যদি বাক্যের অর্থ করতে জানেন, তাহলে আমাদের ব্যাংকের রিটেনে যে ইংলিশ থেকে বাংলা অনুবাদ আসে সেই অনুবাদ আপনি পারবেন। ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ অনুবাদ আপনি কি তাহলে করতে পারবেন। এখন আমার কথা হলো ভাইয়া, কেউ যদি শব্দের অর্থ আর বাক্যের অর্থ না বুঝে শুধু গ্রামার দিয়ে প্রচন্ড মুখস্থ শক্তি তার আছে, সে কোনোভাবে প্রিলি পাস করে ফেললো, ভেরি গুড, অনেকে প্রিলি পাস করে ফেলতে পারে, রিটেনে সে কি করবে এটা হলো আমার প্রশ্ন। কারণ আপনারা জানেন ব্যাংক জবের রিটেনে ইংলিশে কখনো 100, 120, 80 এরকম বিভিন্ন জায়গায় আসে। তো আমরা ধরলাম একটা স্ট্যান্ডার্ড মার্ক ধরলাম 100। ভাই 100 মার্কস যদি রিটেনে থাকে ইংলিশে, তার মধ্যে 50ই হলো অনুবাদ, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। তাহলে এবং সেই ইংলিশ গুলো কিন্তু আমাদের একদম গতানুগতিক ইংলিশ না, ইন্টারন্যাশনাল বিভিন্ন জার্নালের কোনো একটা প্যাসেজের একটা অংশ তুলে দেওয়া হয়। তো যে একটা শব্দের অর্থ প্রিলির সময় মুখস্থ করে নাই বা দুটো লাইন পড়ে অর্থ করার চেষ্টা করে নাই বা যোগ্যতা তার ছিল না, সে এখন কিভাবে 7 লাইন 8 লাইন ইংলিশ অনুবাদ করবে? সে কিভাবে বাংলা থেকে ইংলিশ অনুবাদ করবে? সে কিভাবে বিরাট একটা এসে লিখবে? এখানে তো মুখস্থ করলে জীবনে কমন পড়বে না। তাহলে সে কোনোভাবে অর্থ না বুঝে বস্তায় বস্তায় গ্রামার পড়ে সে কোনোভাবে হয়তো প্রিলি পাস করতেও পারে, রিটেন সে কোনোদিনই পাস করবে না যদি সে শব্দের অর্থ, বাক্যের অর্থ না বোঝে, বুঝে বুঝে পড়ার অভ্যাস সে তৈরি করতে না পারে। তাহলে এটা তো আসলে একটু কঠিন। হ্যাঁ, আমাদের জন্য কঠিন, কারণ আমরা অন্যভাবে এতদিন পড়ে এসেছি। আমরা যদি এখন আবার শুরু করি, 1-2 মাস প্র্যাকটিস করি, তাহলে এটাই মনে হবে সব থেকে সহজ। ভেরি গুড ভাই। তাহলে এবার আমরা একটা কাজ করি, সবাই একটু হাতে খাতা কলম নেই। একজনে বলেছেন স্যার ইংলিশ মিনিং সহ একটা বুক সাজেস্ট করবেন কাইন্ডলি। হ্যাঁ, অবশ্যই করব। তারপরে হচ্ছে হ্যাঁ, রুদ্র বলেছেন নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার ভাইয়া। ঠিক আছে, এবার একটু আমি কাজ করব, আপনারা একটু সবাই লিখবেন আমার সাথে। কি লিখতে চাই আমি লিখতে চাই মূলত আমরা একটা এবার মনে রাখবেন, যে কোনো পড়াশোনার আমরা কি করি, পুরো প্রশ্নটা সম্বন্ধে একটা ভালো আইডিয়া না নিয়েই না হঠাৎ করে পড়তে শুরু করি এবং পরীক্ষাও দিয়ে ফেলি। অনেকেই না 2টা 3টা 4টা বা 5টা পরীক্ষা দেবার পরে সে বুঝতে পারে যে আসলে কি পড়া উচিত আর কি পড়া উচিত না। তাহলে এটা যদি সে পরীক্ষার আগেই বুঝতে পারতো, পড়াশোনা যখন শুরু করে তখনই সে বুঝতে পারতো, তাহলে কিন্তু সে অনেক বেশি এগিয়ে থাকতো। আমি এখন আমরা যেটা চেষ্টা করব খুব সংক্ষেপে, আসলে যেহেতু ব্যাংকের পরীক্ষা এক এক ব্যাংক একটু কারা নিচ্ছে, কিভাবে নিচ্ছে, যেমন এটা কি আর্টস ফ্যাকাল্টি নিচ্ছে নাকি বিজনেস ফ্যাকাল্টি নিচ্ছে নাকি মানে কোন কর্তৃপক্ষ নিচ্ছে, সেটার উপরে যেহেতু একটু ভ্যারি করে। কিন্তু আমরা একটা কাজ করব যে আমরা কমন একটা স্ট্যান্ডার্ড ধরে আমরা আগাবো। এরপরে হয়তো ফ্যাকাল্টি বা বিভিন্ন অথরিটি অনুযায়ী একটু একটু চেঞ্জ হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। আমরা ধরে নিলাম যে ব্যাংকের প্রিলি পরীক্ষায় কখনো আসে 20, কখনো 25, তো আমরা মিনিমাম অন্তত প্রিলির জন্য 20 মার্কস ধরলাম। প্রিলিতে 20 বা 25। এখন ভাইয়া আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই, এই যে প্রিলিতে 20 বা 25 আসে, তো আমরা আপনাদেরকে মানে বাংলাদেশে যারা এই ব্যাংক জবের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য কোচিং করাচ্ছেন, তো তাদের মনে করুন যে সবারই 10টা বা 12টা ইংলিশের উপরে লেকচার আছে। তাহলে এই যে আমরা লেকচারে কি পড়াচ্ছি, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বুঝবার ব্যাপার।
সেটা হলো, খেয়াল করবেন, এই 12টা লেকচারেই আমরা পড়াই হলো বিভিন্ন গ্রামার। একদম শুরু করব ওই পার্ট অফ স্পিচ থেকে, তারপরে এই যত কিছু আছে গ্রামার, সেই গ্রামার গুলো পড়াবো। এখন আপনাকে যেটা বুঝতে হবে যে আপনারা একটু সবাই আমাকে এখন কমেন্ট করবেন, সেটা হলো ভাইয়া যদি 20 মার্ক প্রিলিতে হয়, প্রিলি হলো 20 মার্কস, এই 20 মার্কস যদি প্রিলিতে হয়ে থাকে, তাহলে এই যে আমরা যত গ্রামার পড়ি, গ্রামার, এই গ্রামার অংশ থেকে 20 মার্কসের মধ্যে কত নাম্বার আসতে পারে বা সাধারণত আসে? সবাই একটু কাইন্ডলি কমেন্ট করেন তো, আমি একটু দেখবো, একটু দেখছি, সবাই একটু কমেন্ট করেন। একটু সবাই কাইন্ডলি কমেন্ট করেন যে 20 মার্কস যদি ইংলিশে প্রিলিতে আসে ইংলিশে, তাহলে সেখান থেকে আমরা যত গ্রামার পড়ি সেখান থেকে কত নাম্বার আসতে পারে সাধারণত? নাহিদুল ইসলাম বলেছেন 6-7। আরো কেউ একটু যে যেটা যারা পরীক্ষা দিচ্ছি বিভিন্ন অথবা দেখছি একটু কাইন্ডলি আমরা করি। পুনম সরকার বলেছে 4, তারপরে আকাশ বলেছে এফবিএস হলে 10 থেকে 12, আর্টস ফ্যাকাল্টি হলে 14, তারপরে ফারুক বলেছে 8 থেকে 9, ওকে 10 থেকে 12। ঠিক আছে, তাহলে এবার আমার একটা দেখুন, অনেকেই আপনারা যেটা বলেছেন মোটামুটি অন অন এভারেজ অনেকে যেটা যে অর্ধেকের মতো গ্রামার থেকে আসে। এখন এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা কি জানেন, দুটো কথা বলি। প্রথমত হচ্ছে এই যে সরাসরি গ্রামার থেকে যে প্রশ্নগুলো ব্যাংকে আসে, সেই প্রশ্নগুলোরও যারা প্রচুর গ্রামার পারে, ছোটবেলা থেকে গ্রামার মুখস্থ করে শেষ করে ফেলেছে, তারাও সেই প্রশ্নগুলোর অধিকাংশ উত্তর করতে পারে না। মানে প্রশ্নগুলো গ্রামারের, কিন্তু সেখানেও এত বেশি ভাষাগত দক্ষতার প্রয়োগ থাকে, এর মানে গ্রামারেরই ভুল, কিন্তু পুরো বাক্যের শব্দের অর্থ বা বাক্যের অর্থ অনুমান করতে না পারার কারণে সেই প্রশ্নের উত্তর অধিকাংশ করতে পারে না। এখন আমি সেই কথাটা পরে বলবো, আমি একটা যেটা কথা বলতে চাই ভাইয়া, আমি এর আগে বিসিএস এর ক্লাসেও, সেটা তো আর সবার জন্য উন্মুক্ত ছিল না যেহেতু, তো সেখানেও আমি মানে নাম্বারের বিভাজনটা বলেছিলাম। তো আজকে এই কথাটা বলা, আজকে আমি এতক্ষণ যত কথা বলেছি এর মধ্যে এখন আগামী 10 মিনিট যে কথা বলবো, এই 10 মিনিট সবচেয়ে আমার কাছে মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? সেটা হলো, আপনি পড়াশোনা শুরু করবেন, পড়াশোনা শুরু করতে যে আপনার কাছে, আপনি যখন ইংলিশ পড়বেন, ইংলিশের মধ্যে কিছু টপিক আপনার কাছে সহজ মনে হয়, কিছু টপিক কঠিন মনে হয়, তো আপনি সব টপিক তো সমানে পড়বেন না। তো কোনটা কিভাবে পড়বেন, কোনটা বেশি গুরুত্ব দিবেন, কোনটা একটু ছেড়ে দিবেন? আপনি কি 20-এ 20 পেতে চান, 20-এ 20 পাওয়ার জন্য পড়বেন? আপনি 20-এ 20 পাওয়ার জন্য পড়লে তো আপনার চাকরিই হবে না। আপনাকে কিছু জিনিস ছেড়ে পড়তে হবে। তাহলে কোনটা ছাড়বেন আর কোনটা শক্ত করে ধরবেন? তো এই হিসেব নিকেশটা আমি পড়তে বসার আগে করতে পারা দরকার। এখন আমরা সেটা কেউ করতে পারি না, কারণ আমি তো জানিই না যে কোনখান থেকে কতটা প্রশ্ন আসে, কিভাবে পড়লে কতগুলো বেশি আমি শিখতে পারবো। সেই জন্য আমি যেটা একটু এখন বলতে চাই, সংক্ষেপে আপনাদেরকে একটা আইডিয়া দিব। দেখুন ভাই, আমরা করি কি, আমরা পুরো ক্লাসে 12, 13, 14টা ক্লাসে যেই গ্রামার পড়ে এসেছি সেই গ্রামার গুলো আবার পড়াই। আচ্ছা, এই যত গ্রামারই পড়াই সেখান থেকে কয়টা প্রশ্ন আসে? যদি 20 মার্কের হয় প্রশ্ন, তাহলে সর্বোচ্চ 6 থেকে 7টা। তাহলে বাকি প্রশ্নগুলো কোত্থেকে আসে? এখন আফসোস হলো, সেই বাকি প্রশ্নগুলো যেখান থেকে আসে, বাংলাদেশের কোনো কোচিং এই ক্লাসরুমে সেই জায়গাগুলো স্টুডেন্টদেরকে পড়ানো হয় না। কেন পড়ানো হয় না? যুক্তিও আছে। এই জন্য যে আসলে সেগুলো সব মুখস্থ আইটেম, ওগুলো স্টুডেন্টরা নিজেরাই পড়ে নিবে। তো এখন কথা হলো, ওই মুখস্থ আইটেম পড়ে নিবে, এই জন্য টিচাররাও ক্লাসে পড়ায় না, স্টুডেন্টরা নিজেরাও কোনোদিন পড়ে না। টিচাররা কি করে, যে 7 মার্ক সর্বোচ্চ গ্রামার আসবে, পুরো 3 মাস ধরে সেই গ্রামার পড়ায়। স্টুডেন্টরা সেই 7 মার্কের মধ্যে থেকে সর্বোচ্চ 4 বা 5 পায়। বাকি যে 14-15 ছিল, যেগুলো ক্লাসে কখনোই পড়ানো হয় নাই, সেগুলো স্টুডেন্ট নিজেও নিজের গরজে পড়ে না, অথবা পরীক্ষার 15 দিন 1 মাস আগে সে পড়তে শুরু করে দেখে, যাই হায়, মানে এগুলো তো এখন আমি পারছি না। আজকে আপনাদেরকে এখন যেটা বলবো, আপনারা যদি সত্যি ব্যাংকার হওয়ার প্ল্যান থাকে, তাহলে আপনি যদি এই পরামর্শটা গ্রহণ করেন, তাহলে আপনি খুব ভালো করবেন। ম্যাম, একটা কাজ করি, আমরা 20 নাম্বারকে দুটো ভাগ করি। একটা পার্ট হলো একদম গ্রামার, আর একটা পার্ট হলো আমরা বলতে পারি
ভাষাভিত্তিক ব্যাকরণ বা আমরা একটু সহজে বোঝানোর জন্য বলি ল্যাঙ্গুয়েজ। এখন ভাষাভিত্তিক ব্যাকরণ বলতে কি বোঝানো হয়? দেখুন, ছোটবেলা আমরা যখন বাংলা ব্যাকরণ পড়েছি, আমরা কিন্তু দু ধরনের ব্যাকরণ পড়েছি বাংলা ব্যাকরণের মধ্যে। এক ধরনের হলো একদম তাত্ত্বিক ব্যাকরণ, কিরকম? এই যে সমাস, কারক, এগুলো পড়েছি, এগুলো এক ধরনের। আবার আমরা কিন্তু ব্যাকরণ বইয়ের মধ্যেই কিছু জিনিস মুখস্থ করেছি, যেমন সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, এরপরে যে শুদ্ধিকরণ, এগুলো কিন্তু পড়েছি। এখন ইংলিশেও ঠিক একইভাবে এই যেগুলো আমরা মুখস্থ আইটেম বললাম, সেগুলোকে আমরা বলছি ল্যাঙ্গুয়েজ আইটেমস। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ভাই, এই যে গ্রামার গুলো আসে, ট্র্যাডিশনাল গ্রামার, তার থেকে ল্যাঙ্গুয়েজ আইটেমস থেকে অনেক বেশি প্রশ্ন আসে। কারণ আপনাদেরকে আজকে ক্লাসের প্রথম দিকেই বলেছি যে পুরো ব্যাংক জবের প্রশ্নটাই হয় ল্যাঙ্গুয়েজ বেসড। অথরিটি চায় এই ল্যাঙ্গুয়েজের উপর আপনার কতটাখানি ইফিসিয়েন্সি আছে বা দক্ষতা আছে সেটা চেক করতে। সুতরাং ওখানে ট্র্যাডিশনাল গ্রামার খুব কম দেয়া হয়, তারপরও যা দেয়া হয় সেটাও কেউ যদি শুধু গ্রামার জানে তবুও সে আনসার করতে পারবে না, সে যদি অর্থ না জানে। তাহলে একটু আমরা কাজ করব, 20টা নাম্বারকে আমরা দুটো ভাগ করব। একটা ভাগ হলো ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এই পার্টটা হলো ল্যাঙ্গুয়েজ আর এই পার্টটা হলো গ্রামার। এখন আমি একটু লিখে দিচ্ছি যে ল্যাঙ্গুয়েজ পার্টে কি কি আসলে আমাদের আসে। সাধারণত আমাদের আসতে পারে হচ্ছে এক নম্বরে, আমরা একটু সবাই এবার লিখে ফেলবো, appropriate preposition, দুই নম্বরে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, তিন নম্বরে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, চার নম্বরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পাঁচ নম্বরে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, ছয় নম্বরে স্পেলিং, সাত নম্বরে অ্যানালজি। আমি কি কি লিখলাম আবার একটু পড়ে দিচ্ছি, সবাই ক্যান্ডি লিখে ফেলবেন। হ্যাঁ, আমি লিখেছি এক নম্বরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দুই নম্বরে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, তিন নম্বরে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, চার নম্বরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ, পাঁচ নম্বরে লিখেছি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, দুটোকে একসাথে লিখেছি, ছয় নম্বরে লিখেছি স্পেলিং, সাত নম্বরে হলো অ্যানালজি। সবাই একটু লিখে ফেললে, যদি লেখা শেষ হয়ে যায় তাহলে লিখে ফেলেন ডান, যদি লেখা শেষ হয় তাহলে আমাকে একটু লিখে দেন, কমেন্ট করেন ডান। হ্যাঁ, অনেকেরই হয়েছে লেখা, যাদের একটু লেখা শেষ তারা একটু ডান লিখে দেন, না বুঝতে পারবো। ঠিক আছে, অনেকেরই লেখা হয়ে গেছে। এবার তাহলে আমরা একটা কাজ করি, একটু সবাই বোঝার চেষ্টা করেন, খেয়াল করুন ভাই, আমরা যে আইটেমস গুলো লিখেছি, আপনি মানে এখন যেহেতু আজকে ব্যাংকের ক্লাস, ব্যাংকে কেন্দ্র করেই বলছি, এমনিতে এগুলো বাংলাদেশের ব্যাংক, বিসিএস, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, অন্য যত চাকরি আছে সবগুলোর জন্য সমানে গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া চাকরির পরীক্ষায় প্রশ্ন হয় না, কিন্তু এগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ব্যাংকে, এই কারণ এখান থেকে ব্যাংকে সব থেকে বেশি প্রশ্ন হয়। এখন
প্রশ্নটা হলো, আমি আপনাকে বলছি, যদি 20 মার্কসের প্রশ্ন হয়, যদি প্রশ্নটা হয় 20 মার্কসের, আপনি ধরে নেবেন ব্যাংকের ক্ষেত্রে এই আইটেমস গুলো থেকে কমপক্ষে 12 বা 13 নাম্বার আসবে। 20-এর মধ্যে কমপক্ষে 12 বা 13 নাম্বার আসবে। এখন স্টুডেন্টরা অনেকে বলে কি, ভাইয়া এভাবে তো 12-13 আসে না। এর মানে কি, যারা এটা বলে 12-13 আসে না, তারা হলে প্রশ্নের প্যাটার্ন বোঝে না। একটা বড় সেন্টেন্স এসেছে, যেমন আমরা একটা সহজে বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা ছোটবেলা কিভাবে পড়েছি, সলিউশন এর সাথে কি বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, সমাধান বোঝাতে সলিউশন এর সাথে টু বসে। এখন এই প্রশ্নটাই ব্যাংকে আসবে সলিউশন টু এরকম একটা শব্দের মধ্যে না দিয়ে এমন বড় একটা বাক্য থাকবে, এই বাক্যের মধ্যে কোনো না কোথাও ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রয়োগটা থাকবে। তো আমাদের স্টুডেন্টরা ওইটাকে পিন পয়েন্ট এররের বাক্য মনে করে ওখানে, কিন্তু আসলে ভুলটা কিসের কেন্দ্রিক ছিল, প্রিপোজিশন কেন্দ্রিক ছিল। একটা মজার ব্যাপার আপনাকে বলি, এখান থেকে তো প্রশ্ন আসবেই, এমনকি গ্রামারের যে প্রশ্নগুলো আসবে সেগুলোর মধ্যেও এখান থেকে প্রশ্ন আসে। এখন আমাদেরকে কি করতে হবে, দেখুন 1 নম্বরে বলেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে দুভাবে প্রশ্ন হয় ভাইয়া। একটা হলো নাম্বার 1 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ছোটবেলা থেকে আমরা জানি যে কিছু জিনিস আছে তার সাথে একটা যোগ হয়ে একটা নির্দিষ্ট অর্থ দেয়। আমরা সেগুলো প্রচুর মুখস্থ করেছি। হ্যাঁ, মুখস্থ করেছি অর্থ সহ, কিন্তু বাক্যে প্রয়োগ করি নাই, সেটা আর করা যাবে না। যেমন পড়েছি অ্যাবাইড বাই মানে হলো মেনে চলা, শেষ। কিন্তু এরপর এটাকে একটা বাক্যের মধ্যে উদাহরণে পড়ি নাই। কিন্তু পরীক্ষায় কি আসবে, ব্যাংকে ওই অ্যাবাইডের সাথে বাই ধরে যে বাক্যের প্রয়োগ আছে সেগুলো দেখতে চাইবে। যেমন আজ থেকে 5 বছর আগে ইডিয়মস এর মধ্যে ব্যাংকে বা বিভিন্ন প্রশ্ন আসতো, বলতো যে অ্যাপল অফ ডিসকার্ড, এরকম একটা ইডিয়মস দিয়ে এটার অর্থ কি। এখন কিন্তু প্রশ্ন খুবই আরো স্মার্ট হয়ে গেছে। এখন এই ইডিয়মসটার অর্থ কি এটা আর বলবে না, কি করবে, একটা অনেক বড় বাক্যের মধ্যে এই ইডিয়মসটা কোথাও না কোথাও প্রয়োগ করবে। প্রয়োগ করে বলবে কি, এই বাক্যের মধ্যে এটাকে আন্ডারলাইন করে বলবে এটা দ্বারা কি বুঝাচ্ছে। এর মানে দেখুন, আগে সরাসরি যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতে, ইডিয়মস আসতো, এখনো সেগুলোই আসে, কিন্তু প্যাটার্নটা বদলে গেছে আসার। কিভাবে আসে, এখন প্রয়োগ আসে, এখন ওগুলোর এক্সাম্পল আসে। আমাদের সাথে যখন সিক্রেট গ্রুপে আপনাদের ক্লাস হবে, তখন আমি এই পুরো 7টা আইটেম কিভাবে শব্দের অর্থ, বাক্যের অর্থ বা প্রয়োগ সহ বুঝে বুঝে পড়া যায় সেগুলো নিয়ে আপনাদের সাথে আমরা বিস্তারিত আলাপ করব। আমি যেমন একটা অপশন লিখেছি সিনোনিম অ্যান্টোনিম। আমরা আজীবন যেভাবে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করেছি, কিরকম একটা শব্দ পড়েছি, তার সামনে 5টা সিনোনিম, একটা অ্যান্টোনিম, এরকম মুখস্থ করেছি। এটা পৃথিবীর কোথাও নাই, এটার মতো মানে ভুল আর কোনো পদ্ধতিই নাই। এরকম সিনোনিম অ্যান্টোনিম পড়তে হয় না, আমরা এভাবে পড়বো না। আমরা যখন আপনাদের সাথে সিক্রেট গ্রুপে ক্লাস হবে, তখন আমরা আপনাদেরকে হেল্প করব অথবা বুঝিয়ে দেব যে কিভাবে সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে এবং কিভাবে পড়লে আপনি, যেমন অনেকে স্টুডেন্টদের আজীবনের কমন অভিযোগ, সেটা হলো ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম তো মনে থাকে না। সে তো একটা কথা শুধু বলে দেই, সিনোনিম অ্যান্টোনিম আপনাকে পড়তেই হবে না, আপনি পড়বেন শুধু শব্দের অর্থ। কিভাবে পড়বেন, প্রয়োগ করে, শব্দকে বাক্যের মধ্যে প্রয়োগ করে পড়বেন। সেই ব্যাপারে আপনাদেরকে আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখাবো। অটোমেটিকলি আপনি সিনোনিম অ্যান্টোনিম শিখে যাবেন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস। এখন দেখেন এই যে 7টা আইটেম, গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্ব জানি, 3 নম্বরে ইডিয়মস বা ফ্রেজ, যেটাকে আমরা বাংলায় বাগধারা বলি, 4 নম্বরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা অনেকে সংক্ষেপে বলে সাবস্টিটিউশন। ভাই এটার মানে কি, এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হলো ওই যে বাংলা আমরা বলি না বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ, এই এক কথায় প্রকাশ। এখন এটা থেকে ব্যাংকে তো আসেই, মাঝে মধ্যে 2-3টাও চলে আসে, বিসিএস এও আসে। তারপরে সিনোনিম অ্যান্টোনিম সকল পরীক্ষায় আসে। স্পেলিং, হ্যাঁ বানান শুদ্ধিকরণ, মাঝে মধ্যে কিছু কিছু ব্যাংকের প্রশ্ন আছে কিন্তু 4টা-5টা স্পেলিং ও চলে এসেছে। এরপরে অ্যানালজি, অ্যানালজিও কি এক ধরনের ভোকাবুলারি টেস্ট, তবে ভোকাবুলারির সবথেকে কঠিন টেস্ট হলো অ্যানালজি, এখানে অনেক শব্দ জানতে হয়। এই 7টা আইটেম থেকে আপনি ব্যাংকের প্রশ্ন যদি হয় 20 মার্কের, আপনি কোনো না কোনো ভাবে ঘুরে ফিরে 12-13 নাম্বার এখান থেকে পাবেন। আফসোসের ব্যাপার কি জানেন, এই পুরো 12-13 নাম্বারের যে টপিক গুলো, এগুলো আমাদেরকে ক্লাসে তেমন পড়ানোই হয় না, কোনো কোচিং এ পড়ানো হয় না। এগুলো কারণ বলা হয় এগুলো তো আসলে সব মুখস্থ করতে হবে, স্টুডেন্ট নিজ দেখতে মুখস্থ করে নিবে না। ভাই এগুলো শুধু মুখস্থ করার ব্যাপার না, আমরা মুখস্থ করেও এখানে আনসার করতে পারবো না যদি আমরা এগুলোর প্রয়োগ বুঝে বুঝে না পড়ি। এগুলোর উপর আপনাকে ক্লাস নিতে হবে, এগুলো আপনাকে পড়া দিয়ে দিতে হবে, আপনার কাছ থেকে পড়া আদায় করতে হবে, তবে এগুলো হবে। তাহলে আপনাকে একটা পরামর্শ দেই,
আজকেই প্রথম বলছি, আপনি যদি সত্যি ভালো একটা চাকরি প্রত্যাশা করেন, তাহলে আপনার কাজ হলো আজকে থেকে আপনি এই 7টা আইটেম বাসায় বসে নিজে নিজে পড়তে শুরু করবেন। আবারও বলছি, আজকে থেকে আপনি এই 7টা আইটেম, আপনি কোন টিচার আপনাকে পড়াচ্ছে কি পড়াচ্ছে না এই চিন্তা আপনি করবেন না। আপনার টিচার পড়ালেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, না পড়ালেও প্রশ্ন আসবে। সুতরাং আপনি প্রশ্নে গিয়ে যদি এখান থেকে প্রশ্ন আসে আর আপনি যদি আনসার করতে না পারেন, আপনি টিচারকে তো আর গিয়ে ধরলেনও, ধরেন যে আপনি তবুও কি আপনার আর পরীক্ষা কি আর দেওয়ার সুযোগ থাকবে? আপনি যদি সত্যি পরীক্ষায় ভালো করতে চান, আজকে থেকে এই 7টা আইটেম থেকে প্রতিদিন পড়বেন। কিভাবে পড়বেন? অনেকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া এখন অনেকের প্ল্যান যে ভাইয়া আপনাদের কাছে যাদের কাছে বই আছে, হ্যাঁ, বইটা পড়ার সময় খেয়াল করবেন যে বইতে অর্থ দেয়া আছে, শব্দের অর্থ, উদাহরণ, সেই উদাহরণের অর্থ, সেই বই ফলো করবেন। আমি কোনো একটা বইয়ের নাম বলতে চাই না। আপনার কাজ হলো আপনি এখানে কি করবেন, এই আইটেমস গুলোর জন্য মার্কেটে যে বই আছে দেখবেন সামনে উদাহরণ দেয়া আছে, উদাহরণের সাথে অর্থ দেয়া আছে, আপনি সেটা ধরে পড়বেন। এখন আপনি যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বেন, আপনি কি উদাহরণ মুখস্থ করবেন? না ব্রাদার, আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থ সহ পড়বেন, কিন্তু অবশ্যই প্রতিবার আপনি এক্সাম্পলটা একবার দুবার জোরে পড়বেন। কেন পড়বেন? কারণ ওই এক্সাম্পলের মতো একটা এক্সাম্পলই কিন্তু আপনার পরীক্ষায় আসবে। সুতরাং এক্সাম্পল সহ আপনি এমনকি শুধু শব্দটা পড়লে আপনি অর্থ ভুলে যেতে পারেন, কিন্তু এই শব্দটা যখন আপনি বারবার বাক্যের মধ্যে পড়বেন তখন কিন্তু আপনি ভুলে যাবেন না। এটাই মানে প্রায়োগিক পদ্ধতি। তো আপনি কি করবেন, এখন অনেকে বলে ভাই তাহলে আমি একটা কাজ করব, আগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ করে আগে শেষ করি, তারপরে গ্রুপ ভার্ব শেষ করি, তারপরে ইডিয়ামস। না, এটা খুব ভুল পদ্ধতি। আপনি যদি আগামী 6 মাসে শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও পড়েন তাহলেও তো শেষ হবে না। আপনাকে কি করতে হবে ভাইয়া, এই প্রতিটা আইটেম থেকে কমপক্ষে 5টা 10টা হলেও প্রতিদিন পড়তে হবে। যেমন 10টা প্রিপোজিশন, 5টা গ্রুপ ভার্ব, 10টা ইডিয়ামস, 5টা সাবস্টিটিউশন, কয়টা সিনোনিম অ্যান্টোনিম, একটু স্পেলিং, একটু অ্যানালজি। আপনি প্রতিটা থেকে 10টা করে পড়েন, না হলেও 5টা করে পড়েন, কিন্তু আপনাকে পড়তে হবে। এবং অবশ্যই পড়ার সময় অর্থ ধরে এবং তার উদাহরণ ধরে ধরে পড়তে হবে, কারণ পরীক্ষা কিন্তু এক্সাম্পলটা আসবে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে যেটা পরামর্শ দিচ্ছি, আপনি যদি সত্যি পরীক্ষায় ভালো করতে চান তাহলে আপনার কাজ হলো এই 7 আইটেমস এখন থেকে প্রতিদিন পড়া। যিনি এখন থেকে পড়বেন। এবার এপাশে আসি, গ্রামার। আচ্ছা ভাই, গ্রামারে আমরা আপনাদেরকে কি পড়াবো? আচ্ছা, সেটা আমি লিখে না দিয়ে, যে দেখুন আপনাদের কাছে নিশ্চয়ই অনেকের কাছে আছে যে আমাদের মার্চ ফরওয়ার্ডের যে ব্যাংক জবের ইংলিশ ম্যাটেরিয়াল, হ্যাঁ, একটা অসাধারণ বই। তো এই ব্যাংক জব ম্যাটেরিয়াল আপনাদের যাদের হাতে আছে অথবা অনেকের কাছে পিডিএফ আছে, তো দেখবেন এইটার প্রথম দিকেই কিন্তু একটা কন্টেন্ট দেয়া আছে ক্লাসের, কোন ক্লাসে আমরা কি কি গ্রামার পড়বো। এর মানে আপনি কন্টেন্টটা দেখলেই কিন্তু, আমি একটু পড়ে দেই, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, না, তারপরে নাউন, অ্যাডজেক্টিভ, ভোকাবুলারি, প্রোনাউন, এরপরে ভার্ব, প্যারালালিজম, মডিফায়ার, ডিগ্রি, তারপর হলো কন্ডিশনাল, ইনভার্সন, এরপরে হচ্ছে ডিকশন, তারপরে হলো সেন্টেন্স কমপ্লিশন, প্রিপোজিশন, অনেক কিছু। তো এগুলোর আমি লিখলাম না। তো আপনাকে আমার একটা পরামর্শ কি, এই যতগুলো টপিকের নাম বললাম বইয়ের মধ্যেও দেয়া আছে, এইগুলো আমরা আপনাদেরকে ক্লাসে ধরে ধরে পড়াবো। তো এখন কথা হলো, এইখান থেকে একদম ধরেন যত গ্রামার আছে প্রথম থেকে শেষ পর্যন্ত, এই গ্রামার গুলো আপনাকে ক্লাসে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াবো, আপনিও পড়বেন। কিন্তু আফসোসের ব্যাপার হলো, এই গ্রামার আমি আপনাকে দুনিয়ার সব যদি পড়াই আর আপনিও পড়েন, তবুও গ্রামার থেকে 8টা প্রশ্ন আসলে আপনি এমনিতেই 2টা পারবেন না। নাম্বার 2, সেটা হলো এই গ্রামার এমন একটা ব্যাপার, আপনি যদি কম পারেন বা মোটামুটি পারেন, আপনার পরীক্ষার 1 মাস বা 1.5 মাস আগে আপনার যদি একজন ভালো টিচার থাকে, কোনো একজন হেল্পিং হ্যান্ড থাকে, সে আপনাকে যদি ভালো করে পড়ায়, তাহলে গ্রামার থেকে যদি 10 আসে, 10-এর মধ্যে 6-7 আপনি এমনিতেই পারবেন, যদি 1 মাস আগেও কেউ ভালো করে পড়ায়। কিন্তু এই 7 আইটেমস গুলো হলো এমন ব্যাপার, যেটা আপনি যদি 4-5 মাস আগে থেকে পড়তে শুরু না করেন, আপনি 1 মাস আগে এগুলো পড়তে শুরু করলে বা 15 দিন আগে পড়তে শুরু করলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, আপনি কিছু করতেই পারবেন না। কারণ এইগুলোর সিস্টেম হলো আপনি একদিক থেকে পড়বেন আর একদিক থেকে ভুলবেন। তাহলে পড়বো কিন্তু ভুলবো না, সেটার পদ্ধতি কি? বারবার রিভিশন দিব। এ নিয়ে আমরা ক্লাসে অনেক কথা বলবো, কিভাবে রিভিশন দিব, কিভাবে পড়লে মনে থাকবে, সেগুলো আজকে বলবো না। এখন আমার আফসোসের জায়গাটা কি, আমার কষ্টের জায়গা হলো
যেইটা 1 মাস 2 মাস ভালো করে পড়লেও হয় গ্রামার পার্টটা, সেইটা আমরা টিচাররা বা কোচিং গুলো 4 মাস ধরে পড়াই স্টুডেন্টদেরকে। আর যেইটা পড়া উচিত 4-5 মাস ধরে, যেটা তার 3 ভাগের 2 ভাগ নাম্বার সেখান থেকে আসবে, এই ল্যাঙ্গুয়েজ আইটেমস, সেগুলো তাদেরকে পড়াই না। স্টুডেন্টরা পড়লেও পড়তে শুরু করে 15 দিন আগে থেকে। আর এ কারণেই সে পরীক্ষায় কোনো তাল করতে পারে না। তাহলে সঠিক পরামর্শ হলো, আপনার টিচার আপনার গ্রামার বেশি পড়তে হবে না। যেমন আপনি আমাদের সাথে যদি ইনশাল্লাহ লেগে থাকেন, তাহলে আমার পরামর্শ হলো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ যেভাবে আপনাদের সাথে গ্রামারের ক্লাসগুলো নিব, আপনার কাজ হলো শুধু এই বইটা সাথে রাখবেন, ক্লাসটা নিয়মিত করবেন এবং যতটুকু হোমওয়ার্ক দিব ততটুকু করে দিবেন। 10টা গ্রামারের প্রশ্ন আসলে ইনশাল্লাহ আপনি অটোমেটিকলি 7-8টা এমনি পেরে যাবেন। ক্লাসের বাইরে বাসার খুব বেশি গ্রামার পড়ার দরকার নাই। ক্লাসে যেটুকুন করাবো খুব মনোযোগ দিয়ে শুনবেন, আর এখানে যেটুকুন অল্প অল্প হোমওয়ার্ক আছে করে ফেলবেন, শেষ। কিন্তু আপনি যদি ভালো করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, এই 7 আইটেমস প্রতিদিন একা একা পড়তে হবে। প্রতিদিন। যেমন আজকে সময় খুব কম, আজকে আমার হাতে মাত্র আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টা আপনি কাজ করেন, এখান থেকে 5টা প্রিপোজিশন পড়েন, 5টা ইডিয়মস পড়েন, মানে আপনি ধারাবাহিকতা রক্ষা করেন যে আমি পড়ছি। হ্যাঁ, তাহলে ইংলিশে কে ভালো করবে? আরেকটা কথা মনে রাখবেন, এই গ্রামার পার্টে না সবাই একটা এভারেজ নাম্বার পায়। যেমন এই গ্রামারে যদি ধরেন 10 নাম্বারই আসে, ধরলাম 10 নাম্বার যদি আসে, এখানে যে খুব ভালো সে পাবে 8, যে মিডিয়াম সে পাবে 6। খুব কিন্তু তফাৎ হয় না, কারণ সবাই 5-6 মাস ধরে শুধু গ্রামারই পড়ে। কিন্তু ইংলিশে পার্থক্যটা কোথায় তৈরি করে দেয়? এই 7 আইটেমস। কারণ যারা খুব দূরদর্শী না তারা কেউ এই 7 আইটেমস গুলো পড়ে না। যে এইখানে পড়ে না সে এইখানে 12-র মধ্যে পাবে 3-4, আর যে ভালো পড়াশোনা করছে এটার উপরে প্রিপারেশন নিচ্ছে সে পাবে 10। সুতরাং টোটালি ইংলিশের মার্কস এর উপরে কে এগিয়ে থাকবে? যে 7 আইটেমস পড়ছে। তাহলে গ্রামার কি পড়বেন না? অবশ্যই পড়বেন। আমার কথা হলো যতটুকুন প্রয়োজনীয় তার থেকে বেশি পড়া যাবে না। কারণ যেটা যতটুকুন জরুরি তার থেকে বেশি করে ফেললে তাহলে অন্য একটা জরুরি জিনিস নষ্ট হয়ে যায়। আমরা এই গ্রামারে এত বেশি ফোকাস করি, এখানে করতে করতে তার থেকেও যে বিশাল চ্যাপ্টার এখানে পড়ে আছে সেটা আমাদের মনেই থাকে না। তা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, যারা ভালো করে পড়াশোনা করতে চান, এইটা 7টা আইটেম সুন্দর করে কাগজে লিখে পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখবেন। একদম সিরিয়াল ধরে একটা বই থেকে পড়তে শুরু করবেন। বাজারে যত ভালো বই আছে আপনি দেখেন, আপনাদের আছে, আমাদের মার্চ ফরওয়ার্ডের বই তো আছেই, সেগুলো আপনারা হাতে পাবেন, সেখান থেকে পড়ে ফেলবেন ইনশাল্লাহ। পড়ে ফেলার পর আপনি এখান থেকে প্রতিদিন পড়েন। গ্রামার আপনাকে পড়তে হবে না, সেটা আমাদের দায়িত্ব। শুধু ক্লাস করবেন ঠিকমতো আর পরীক্ষা দিবেন, তাহলে ইনশাল্লাহ গ্রামারের পার্ট হয়ে যাবে। তো আপনাদের সাথে এইটা একটু বলার চেষ্টা করলাম। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা আমার কথা? একটু কাইন্ডলি সবাই কমেন্ট করেন যে বুঝতে পেরেছি বা বুঝতে পারছি। একটু কমেন্ট করেন, আমি একটু দেখতে চাই। একটু কমেন্ট দেখতে চাই কাইন্ডলি। জি স্যার, বুঝেছি। ধন্যবাদ সাগর আহমেদ। হ্যাঁ সাগর, আপনাকেও ধন্যবাদ। আরিফ বুঝেছেন, তারপরে শুক্তি দিয়ে বুঝেছি, বুঝতেছি। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে ভাই, তাহলে আমি এবার আপনাদের সাথে যে কাজটা একটু করতে চাই, আমি আর 5 মিনিটের মধ্যে আপনাদেরকে ব্যাংক রিটেনে কি প্রশ্ন আসে সেটা একটু বোঝানোর চেষ্টা করব। কারণ অনেকেই বলবে যে ভাই এখন আমরা প্রিলির মধ্যে রিটেন কেন পড়বো? ওই যে বলেছি, প্রিলি পরীক্ষার পর রিটেনের পরীক্ষা হতে মাত্র সময় লাগে 1 সপ্তাহ থেকে 15 দিন। আপনি এখন তো রিটেনের পড়া পড়বেন না, কিন্তু রিটেনের কি আসে অন্তত সেটুকু আপনার মাথায় থাকলে প্রিলির পড়াশোনা করার মধ্যে একটু সহজ হবে, এই জন্য বলবো। এরপরে আপনাদেরকে আমি এখান থেকে একটু পড়াতে শুরু করব। সবাই একটু খেয়াল করি।
আচ্ছা, রিটেনে আমি মুখে মুখে একটু বলি ভাই, রিটেনে কখনো 80 নাম্বার, কখনো 100 নাম্বার, কখনো 120 নাম্বার। তা আমি একটা এভারেজ স্ট্যান্ডার্ডে ধরে নিলাম যে 100 নাম্বার। এই 100 নাম্বার যদি হয়, এই 100 নাম্বারের মধ্যে 50ই আসবে অনুবাদ, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। ইংলিশ থেকে যে বাংলা অনুবাদ আসবে, ইংলিশটা কোত্থেকে না, এটা বাংলাদেশি লেখা কোনো ইংলিশ সাধারণত আসে না, ইন্টারন্যাশনাল কোনো জার্নাল থেকে বা কোনো একটা রিসার্চ ওয়ার্ক থেকে একটা প্যাসেজ তুলে দিয়ে হয়, সেটাকে অনুবাদ করতে হয়। একইভাবে একটা বাংলা বড় প্যাসেজ, মানে এক লাইন অনুবাদ কিন্তু না, একটা প্যারাগ্রাফের মতো ইংলিশ দেওয়া হয়, তার বাংলা করতে হবে, আবার ওরকম একটা বাংলা দেওয়া হয়, সেটার ইংলিশ করতে হবে। একটু বলে রাখি, ইংরেজির সম্বন্ধে খুব ভালো দক্ষতা না থাকলে এখানে কেউ অনুবাদ করতে পারে না, কারণ এখানকার ইংলিশ বা বাক্যগুলো অনেক বড় বড় হয়। দ্বিতীয়ত, এখানকার শব্দগুলো সাধারণত অন্যান্য পরীক্ষার থেকে একটু আনকমন হয়, একটু কঠিন হয়, যে কারণে কারো যদি শব্দের অর্থ, বাক্য অর্থ করার দক্ষতা আগে থেকে না থাকে, তাহলে সে অনুবাদে সে কিছুই করতে পারে না। আর বাকি আসে হলো ফোকাস রাইটিং, দ্যাট মিনস এর মধ্যে এসে আসতে পারে, লেটার রাইটিং আসতে পারে, এরকম যেগুলো আসে সেগুলো আমাদেরকে ফ্রি হ্যান্ড লিখতে হবে। তো আমি আপনাকে যেটা বলতে চাই, এখন তো আমরা ওখানে অত যাব না, একটা জিনিস আপনি জানলে ওই রিটেনের 100তে ভালো করবেন, সেটা ইংলিশ মানে অনুবাদ হোক ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, এসে হোক, যা হোক, সেটা হলো প্রচুর শব্দের অর্থ জানা, শব্দের প্রয়োগ জানা, আর বাক্যের অর্থ জানা। এগুলো আপনি জানলে আপনি ওগুলো এমনিতেই ভালো করবেন। আর এগুলো ছাড়া আপনি প্রিলিতে যত নিয়ম পড়বেন, ব্যাংকের রিটেনে 1 পয়সাও কাজে লাগবে না। তাহলে প্রিলির সাথে রিটেন প্রস্তুতি কিভাবে নিতে হয়, এই কথাটা বলার জন্যই বললাম। ভাইয়া, আপনি এখন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়বেন, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিজেও তো একটা শব্দ, আপনি ওটাকে অর্থ সহ পড়েন, আপনি ওটাকে বাক্যের উদাহরণ সহ পড়েন, আপনি নিজে লিখে লিখে উদাহরণটা লেখেন এবং দেখে দেখে পড়েন। এই যে আপনি উদাহরণটা শব্দের অর্থ বললেন, আপনি কিন্তু একটা শব্দ শিখলেন, আপনি যখন বাক্য দেখে দেখে এক্সাম্পলটা লিখলেন এবং সেই এক্সাম্পলের বাংলা করলেন, তখন এক্সাম্পলটাও কিন্তু একটা সেন্টেন্স। সেই সেন্টেন্সের যখন বাংলা করলেন, আপনি তখন কিন্তু একটা লাইনের বাংলা করা শিখে গেলেন। এরকম আপনি যখন শত শত শব্দের অর্থ এবং তার মানে এক্সাম্পল এবং তার এক্সাম্পলের অর্থ করতে করতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু আপনি আস্তে আস্তে এই যে ইংলিশ থেকে বাংলা করার একটা দক্ষতা আপনার তৈরি হবে। তো এই যে আপনি শব্দের অর্থ শিখলেন, আপনি যে বাক্যের অর্থ শিখলেন, এইগুলো থেকেই তো আপনি যখন ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ অনুবাদ করবেন, আপনার এই দক্ষতাটা ওখানে আপনাকে হেল্প করবে, কারণ ওখানেও আছে শব্দ, আপনি শব্দ শিখেছেন, ওখানে বাক্য থেকে করতে হবে, ইতিমধ্যে আপনি বাক্যের অর্থ করে করে প্র্যাকটিস করেছেন। এই জন্য প্রিলি অবস্থাতেই রিটেনের প্রস্তুতি মানে হলো প্রিলির জিনিসগুলোই সব বুঝে বুঝে প্রয়োগ সহ পড়া, তাহলে আপনি রিটেনে অনেক বেশি হেল্প পাবেন। আর যদি আপনি এখন ওই মেন্ট থাকলে নাউন হয়, শোন থাকলে নাউন হয়, এগুলো যদি আপনি মুখস্থ করেন, তাহলে ভাই আপনার কোনো কাজে লাগবে না, রিটেনে তো কাজে লাগবে না, আপনি প্রিলিতেও পাশের সম্ভাবনা খুব কম। তাহলে আজকে আমাদের মূল কথাটা হলো, আজকে থেকে আমরা যারা প্রস্তুতি শুরু করব, ইংলিশের ক্ষেত্রে এই 7টা আইটেমস প্রতিদিন 5টা করে হলেও পড়বো, শব্দের অর্থ বুঝে পড়বো, তার সামনে যে বাক্য উদাহরণ দেয়া আছে সেই বাক্যটা মুখস্থ করব না, কিন্তু মাঝে বারবার পড়বো এবং খাতায় লিখবো, কারণ পরীক্ষায় কিন্তু এই বাক্যটাও আসতে পারে, অথবা এই বাক্যের মধ্যে অন্য একটা বাক্য আমাকে প্রয়োগ হিসেবে আমাকে করতে দিবে। আর এভাবে করতে করতেই এই শব্দের অর্থ আর বাক্যের অর্থ ধরে ধরে পড়তে পড়তেই আমি রিটেনের জন্য একটা সময় ফিট হয়ে যাব। ওকে, ঠিক আছে। তাহলে আপাতত আপনাদের এখন আমি আপনাদেরকে একটু পড়ানো শুরু করব বিসমিল্লাহ বলে। তার আগে আমি একটা প্রশ্নের আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। প্রশ্ন সম্বন্ধে, প্রিলি, রিটেন, ব্যাংকের প্রশ্ন সম্বন্ধে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে এখন কাইন্ডলি কমেন্টে লিখুন। আর যদি কমেন্ট মানে কোনো প্রশ্ন না থাকে, আপনি যদি এ পর্যন্ত সবাই বুঝে থাকেন, তাহলে একটা কমেন্ট করে দেন অল ক্লিয়ার, আর কিছু না। আপনি যদি প্রশ্নের প্যাটার্ন বুঝে থাকেন, কিভাবে পড়তে হবে, এগুলো যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি আমাকে একটা কমেন্ট করুন অল ক্লিয়ার। আর যদি কারো এখনো কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি আমাকে প্রশ্নটা লিখতে পারেন। হ্যাঁ, পবিত্র বিশ্বাস বলেছেন যে রাইটিং সেকশন নিয়ে কিছু বলেন। আমি তো মাত্রই বললাম সংক্ষেপে, এর থেকে বেশি বলতে চাই না। আজকে যেহেতু প্রথম ক্লাস, অনেকে প্রিলির কথা এতক্ষণ শুনে শুনেই ক্লান্ত হয়ে গেছে, সুতরাং আরো একটু মানে টায়ার্ড হয়ে যেতে পারে। তবুও বললাম, ওই যে 100 মার্কস ধরে নিলাম, 100-র মধ্যে অনুবাদেই আসবে 50, 25 ইংলিশ থেকে বাংলা, 25 বাংলা থেকে ইংলিশ, এক লাইন অনুবাদ আসবে না, বড় প্যাসেজ আসবে। আর বাকিটা হলো ফোকাস রাইটিং, এর মধ্যে এসে থাকতে পারে, লেটার রাইটিং থাকতে পারে, যার পুরো জিনিসটাই ডিপেন্ড করে আপনি কত শব্দ জানেন, শব্দের অর্থ জানেন, কত বাক্যের অর্থ বোঝেন।
তো সেগুলো প্রিলি থেকে আপনি পড়তে শুরু করলে রিটেনে আপনি এমনিতে ইনশাল্লাহ ভালো করবেন। আর প্রিলিতে আপনি শব্দের অর্থ বাক্যের অর্থ না পড়ে যদি শর্টকাট নিয়ম পড়েন, মেন থাকলে নাউন, শোন থাকলে নাউন, এরকম যদি পড়েন তাহলে কোনো মতে কপাল ভালো হলে প্রিলি পাস করবেন, রিটেনে জীবনেও পাস করা যাবে না। রিটেন সম্বন্ধে আরো অনেক ডিটেল কথা বলবো আপনাদেরকে, প্রিলির কিছু ক্লাস নেই, আপনারা ক্লাস করতে করতে যখন আপনারা শিখে যাবেন তখন আবার রিটেন নিয়ে আপনাদের সাথে ডিটেল আলাপ করবো। হ্যাঁ, আর যারা বুঝতে পেরেছেন তারা একটু অল ক্লিয়ার লিখে দেন। ভাইয়া বাংলাদেশ ব্যাংকের সিলেবাস কি সেম? ভাই সবকিছু সেম, সব এটা সব নিয়ে স্ট্যান্ডার্ড করে বলেছি। হ্যাঁ, এখান থেকে কোনোটায় কোনো পরীক্ষা একটু কম আসে, কোনোটা একটু বেশি আসে, কিন্তু আপনি প্রিপারেশন যদি এভাবে নেন তাহলে আপনার ঠিক হয়ে যাবে। অল ক্লিয়ার। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক এডি ভাই আপনি যখন শুরু করবেন আসলে বাংলাদেশ ব্যাংক এডি আর আইবিএ এমবিএ আর অন্য কোনো কথা না, এইগুলো হলো দা বেসিক্স, এগুলো হলো একদম মূল। আপনি বাংলাদেশ ব্যাংকে রেডি হন বা অন্য যেটাই হন, এগুলো আপনাকে পড়তেই হবে। এরপর বাংলাদেশ ব্যাংকে রেডি সাথে আরো পড়তে হবে, অথবা আরো আপনার ডিজায়ার্ড আরো শক্ত কিছু আরো বেশি পড়তে হবে। মানে এগুলো না পড়ে যেতে পারবেন না আপনি কোথাও, এগুলো পড়া কমপ্লিট করে এগুলোর সাথে আস্তে 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 আপনাকে আরেকটু বৃদ্ধি করতে হবে, এগুলোর থেকেই শুরু। হ্যাঁ, অল ক্লিয়ার। হ্যাঁ, এরপরে আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করবেন, অথবা একটু লিখে দেন অল ক্লিয়ার। এবার আমি আপনাদেরকে পড়াতে শুরু করব। মানে এটা হলো একদম বেসিক, এখান থেকে শুরুটা হবে, এইটা ক্লিয়ার করলে হ্যাঁ এই পড়াশোনাটাই আপনাকে বিসিএস এই পুরো একদম যথেষ্ট হেল্প করবে। শুধু ওটার জন্য বিসিএস এর প্রিলি লিটারেচার পড়তে হবে আর কিছু না, এইটাই ব্যাংকের সবকিছুর জন্য। হ্যাঁ, তারপরে যখন পরীক্ষা দিব তখন এটার সাথে বাংলাদেশ ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংকের যেভাবে প্রশ্ন হয়েছে বিগত পরীক্ষার প্রশ্ন সলভ করতে করতে আমরা আরো শিখে যাব। কিন্তু এই পড়াশোনাগুলো না করে আপনি সরাসরি প্রশ্ন সলভ করতে গেলে আপনি মাথায় কিচ্ছু ধরবে না, আপনি জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। ক্লাস রুটিন চেয়েছেন একজন ভাইয়া, এটা আমাদের যিনি এই দায়িত্বে আছেন উনি আপনাকে ক্লাস রুটিন মানে আপনাদের গ্রুপে আপ করে দিবে। হ্যাঁ, অবশ্যই আপ করে দিবে, অথবা যেভাবে দেওয়া দরকার ক্লাস রুটিন দিয়ে দিবে। আচ্ছা ফাঁকে একটু পরিচিত হই, হ্যাঁ এতক্ষণ ধরে। তার আগে আপনাদের সাথে এবার একটু গল্প করি। গল্পটা হলো ভাইয়া, আপনারা এখনো তো এখানে বেশ অনেকেই ক্লাসে জয়েন করেছেন, আপনারা কে কোত্থেকে আমাদের ক্লাসে জয়েন করেছেন? হোম ডিস্ট্রিক্ট মানে শুধু জেলাটা, একটু জেলাটা লিখে দেন তো, একটু দেখি কে কোত্থেকে জয়েন করেছেন সবাই। একটু মানে কে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা জয়েন করেছেন সবাই একটু লিখে দেন তো দেখি। দীপু দাস বরিশাল, আকাশ হচ্ছে পঞ্চগ্রাম, সজীব কুমিল্লা, নাজমা সুলতানা চিটাগাং, নিলয় ঢাকা, হৃদয় চৌধুরী ঢাকা, তারপরে রানেলাস ময়মনসিং, সাথী বরিশাল, চিটাগাং, ঢাকা ঢাকা, লিটন সন্ধ্যা খুলনা, কুমিল্লা, চিটাগাং, ভোলা। তারপরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছে একজন যে আমি কোত্থেকে, আমি তো ক্লাস নিচ্ছি অবশ্যই ঢাকায় বসে, কিন্তু আমার বাড়ি কোথায়, আমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আচ্ছা একজনই নওগাঁ, ঠিক আছে অনেক জায়গা থেকে আপনারা আছেন। আচ্ছা নোয়াখালী কাউকে দেখলাম না, একটা ক্লাস নিচ্ছি নোয়াখালীর, এটা কোনো কথা? কুমিল্লা আছে, চিটাগাং আছে, নোয়াখালী থেকে দেখছি না, আশা করি আছে, কেউ কমেন্ট করবেন। বরিশালের আছে, ঠিক আছে। পার্বত্য চট্টগ্রামের কাউকে দেখছি না, গত ক্লাসে পার্বত্য চট্টগ্রামের ছিল। মানে কারা কোথায়, মানে যেখানে টুরিস্ট স্পট আছে সেখানে থাকলে তাদেরকে একটু মানে মনে রাখা যে ঘুরতে গেলে যেন আপনাদের বাড়িতে গিয়ে উঠতে পারি। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আসেন আমরা এবার একটু পড়তে শুরু করব। যাদের কাছে মার্চ ফরওয়ার্ডের এই ইংলিশ লেকচার ম্যাটেরিয়াল আছে তারা তো বই ধরবেন, যাদের কাছে ম্যাটেরিয়াল নাই তাদের কাছে তো নিশ্চয়ই আপনারা ওই যে পিডিএফ ফাইল নিয়েছেন তো সেখান থেকে ধরবেন। আর যাদের কাছে একদমই কিছু নেই তারা আপাতত একটু শোনার চেষ্টা করেন। আজকে আমরা শুরু করলাম তো পুরো ক্লাসটা জুড়ে আগে প্রশ্নের পোস্টমর্টেম করার চেষ্টা করলাম, কিভাবে পড়তে হবে একটা আউটলাইন দিলাম। এবার জাস্ট আমরা একটু পড়ার চেষ্টা করব, অনেক বেশি পড়ে ফেলবো না, আজকে শুরুটা করলাম, তারপরে আমরা ইনশাল্লাহ আরো বেশি পড়বো। ঠিক আছে, সবাই একটু কাজ করি। আমরা মার্চ ফরওয়ার্ডের যে প্রথম লেকচার বই আমাদের আছে, সেই প্রথম লেকচারের
একদম প্রথম লেকচারে ক্লাস ডিসকাশন দেয়া আছে। এই যে ক্লাস ডিসকাশন, সবাই খেয়াল করুন, ক্লাস ডিসকাশন। ক্লাস ডিসকাশনের মধ্যে বেশ কিছু প্রশ্ন দেয়া আছে। হ্যাঁ, বেশ কিছু প্রশ্ন দেয়া আছে। তো আমরা এখান থেকে এখন কিছু প্রশ্ন একটু বোঝার চেষ্টা করব। একটা খেয়াল করবেন, আপনাদের এখন অনেকের মনে, এই বইটা যাদের হাতে আছে তারা আপনারা অনেকে বলবেন যে ভাইয়া আগে তো এখানে কোনো চ্যাপ্টারের রুল টুল লেখা নাই, সরাসরি প্রশ্ন দিয়ে দিল, এটা কেন? এটাই এখন বোঝাতে চেয়েছি। হাজারো রুল পড়েও লাভ নাই, কারণ ওই রুল থেকে যখন প্রশ্ন আসবে আপনি পরীক্ষায় প্রশ্ন দেখেই বুঝবেন না যে এইটা সেই রুলের। তাহলে আমরা কি করব, আগে রুল পরে প্রশ্ন, এটা না, পরীক্ষার মতো পড়বো। ভাই পরীক্ষায় রুল আসে না, প্রশ্ন আসে, সরাসরি প্রশ্ন আসে। তাহলে আমরাও আগে প্রশ্ন দিয়ে রেখেছি, আগে প্রশ্ন পড়বো। আপনারা চেষ্টা করবেন, কেউ পারবেন কেউ পারবেন না, অর্ধেক পারবেন, একটু পারবেন, আবার একটুও পারবেন না, তখন আমি আপনাদেরকে হেল্প করব। এরপর এই প্রশ্ন সলভ করতে যে যখন যেই রুল বলা দরকার তখন আমরা সেই রুল বলবো। এর মানে আগে রুল বলবো তারপরে প্রশ্ন, এটা ভুল। আগে প্রশ্ন পরে নিয়ম বলবো, তাহলে লাভটা হবে কি, এই প্রশ্নটা পড়ে যখন পারবো না তারপরে যখন নিয়মটা শুনবো তখন সেটা আমার অনেক বেশি মনে থাকবে। নাম্বার 2, এখানে রুল দিয়ে যদি ভরা থাকতো কিন্তু পরীক্ষার হলে তো রুল থাকবে না। এখানে প্রশ্ন দিয়ে ভরা আছে, পরীক্ষার হলে প্রশ্ন থাকবে, দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে যাব। ঠিক আছে ভাইয়া, আমি একটা প্রশ্ন পড়ছি, আপনারাও সবাই একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করবেন। আমি একটা প্রশ্ন কাজ করি, বোর্ডে লিখে দেই, যেহেতু অনেকের কাছে বই নাই। The production of different kinds of artificial materials, the production of আপনারা একটু লিখে ফেলবেন, of artificial the production of different kinds of artificial materials for the conservation আমি একটু স্পষ্ট করেই লেখার চেষ্টা করছি, এরপর আবার পড়ে দিব না বুঝলে, of our natural resources. কি লিখলাম, the production of different kinds, the production of different kinds of artificial materials, এখানে একটু কারেকশন আছে, materials আর এখানে একটা আর হবে, আর the production of essential kinds of artificial materials are essential for the আর একটু কাইন্ডলি আমি একটু কারেকশন করে শুদ্ধ করে লিখছি, আর এর পরে একটু কাইন্ডলি আপনারা আবার এখান থেকে একটু মুছে লিখে দিচ্ছি, the production of different kinds of artificial materials are essential, যাদের কাছে বই আছে তারা তো ওখান থেকে দেখতেই পারবেন, যাদের বই নেই তাদের জন্য একটু লিখে দিচ্ছি, essential for the conservation, for the conservation of our natural resources.
এখন যেটা আমাদের কাজ সেটা হলো পরীক্ষায় ঠিক প্রশ্নটা এভাবেই ছিল, এভাবে আপনারা দাগ দিয়েন। যদি কারোর কাছে কালার পেন থাকে তাহলে কালার পেন থেকে দিয়েই আন্ডারলাইন করবেন। তারপরে হলো আর এর নিচে একটা আন্ডারলাইন করবেন আর কে, তারপরে হলো কনজারভেশন অফ, এখানে করবেন অফের উপরে রিসোর্সেস, তারপরে হলো নো এরর। ন্যাচারালও একটা আছে। এটা হলো এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হলো নো এরর ই। খেয়াল করুন, প্রথমত হলো বাক্যটা একটু সবাই লিখবেন, আমি পড়ে দিচ্ছি যদি যাদের বুঝতে যদি কারো সমস্যা হয়। দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ artificial materials, the production of different kinds of artificial materials are essential for the conservation, for the conservation of our natural resources. No error. এখানে কাইন্ডস কে আন্ডারলাইন করেন, আর কে আন্ডারলাইন করেন, অফ কে আন্ডারলাইন করেন, ন্যাচারাল কে আন্ডারলাইন করেন, নো এরর কে আন্ডারলাইন করেন, এ বি সি ডি ই। ঠিক এটাই একটা ব্যাংকের প্রশ্ন, আমরা এখানে জাস্ট তুলে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। ভাইয়া পরে যখন আমরা ক্লাস করব তখন কিন্তু এভাবে লিখলে অনেক সময় চলে যাবে, আপনাদের সবার কাছে বই থাকতে হবে অথবা পিডিএফ থাকতে হবে। আমি জাস্ট বলবো আপনারা ওখান থেকে মিলিয়ে নেবেন, তাহলে পরে অনেক দ্রুত আগাবে। আজকে ইউনিটের ফার্স্ট ক্লাস বলে আমরা একটু লিখে লিখে দেখছি। এখন আমাদের সবার যেটা কাজ হলো, আপনাদের সবাই আমাকে একটু কমেন্ট করেন এই বাক্যের মধ্যে কোনটা ভুল, এ বি সি ডি, নাকি পুরো বাক্যটা ঠিক আছে। যদি মনে করেন বাক্যের মধ্যে কোনো ভুল নাই তাহলে উত্তর হবে ই। সবাই একটু আমাকে কমেন্ট করবেন, যার কাছে যেটা মনে হয় চিন্তা করে সেটা বলবেন। ও নোয়াখালীর একজন আছে তো, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। হ্যাঁ হানিফ হাসান নোয়াখালী, হ্যাঁ খুলনা আসেন ডিজিটাল টাউন, হ্যাঁ সুন্দরবন দেখবো, হ্যাঁ সুন্দরবন দেখার খুবই ইচ্ছে। তিথি স্যার আসসালামু আলাইকুম, স্যারের বাড়ি বরিশাল, স্যারের ক্লাসগুলো অনেক হেল্পফুল, স্যারের জন্য অনেক শুভকামনা। প্রথম কথা হলো অনামিকা তিথি, আপনাকে কে বলেছে আমার বাড়ি বরিশাল? হ্যাঁ আমি বৃহত্তর বরিশালের, আমার বাড়ি হলো ঝালকাঠি, হ্যাঁ বরিশালের ঠিক পাশের যে জেলাটা। থ্যাংক ইউ তিথি, কি করে জানলেন আমি জানি না। আপনার জন্য শুভকামনা। আচ্ছা অনেক উত্তর করতে শুরু করেছেন, বি ভুল বি ভুল বি ভুল। আচ্ছা বেন জনসন বি ভুল। আচ্ছা আরো দেখি, অন্যদেরও দেখি, যে যে কারণে যেটাই বলবেন তার কাছে সেটা যৌক্তিক কারণ থাকতে হবে, যে আমার কাছে এই কারণে মনে হচ্ছে যেটা ভুল। আমরা আগামী 10 থেকে 15 মিনিট ক্লাস নিব, তারপরে আমরা ক্লাস শেষ করে দিব। সবাই বি বলছে, বি ভুল। আচ্ছা কেন, একটু কেন, যারা বি কে ভুল বলছেন একটু কমেন্ট করবেন কাইন্ডলি, যে কেন মনে হচ্ছে ভাইয়া। আচ্ছা ধরে নিলাম, আপনার তাহলে এবার আমাকে আরেকটু হেল্প করেন। ধরে নিলাম যে বি ভুল, তাহলে বি ভুল হলে বি এর জায়গায় শুদ্ধটা কি হবে সেটা একটু লিখে দেন তো আমাকে সবাই। যে যদি বি ভুল হয়, যে বি ভুল মানে কি, বিতে কি আছে, আর আছে। একটু লেখার আগে আমি আমাকে একটু কাইন্ডলি আমরা কাজ করি। দেখেন এখন আপনি কিভাবে পড়বেন এইটা দেখানোর জন্য আপনাকে এই বাক্যটা লেখা। ভাইয়া খেয়াল করবেন, এরকম শত শত বাক্য আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। ঠিক এরকম বাক্য ব্যাংকে পরীক্ষায় তুলে দিবে, এবং এই যে বাক্যটা আছে এটা একটা ব্যাংকের প্রশ্ন থেকে নেয়া। কথা হলো এইগুলো তো গ্রামারের প্রশ্ন, যে যেমন এইটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্নটা এসছে, তো সেটা আমরা পরে বলবো। আমার কথা হলো কি, যে আমরা প্রথমেই করি কি, বাক্যটা ভালো করে নাও পড়ে এর মধ্যে গ্রামারের কি ভুল আছে এটা বুঝবার চেষ্টা করি। কপাল খুব ভালো হলে দুই একটা বুঝি, আর ম্যাক্সিমাম আমরা বুঝি না। ব্রাদার আপনাকে যেহেতু বলেছি আমরা ভিন্নভাবে শব্দের অর্থ বাক্য ধরে ধরে এমন ভাবে শিখবো যাতে প্রিলি রিটেন সবকিছু একবারে হয়ে যায়। তাহলে আপনার কাজ হলো প্রশ্নে ভুল উত্তর যাই থাকুক, অপশনের আগে আমরা কোনো অপশনের দিকে খেয়াল করব না। আমরা কিসের দিকে খেয়াল করব? আমরা খেয়াল করব আগে পুরো বাক্যটা পড়বো,
2 নম্বরে খেয়াল করব, আচ্ছা বাক্যটার অর্থটা কি, অর্থটা আমি পারি কিনা। যদি অর্থ না পারি, দেখবো দুই একটা শব্দ পারি না, শব্দটার অর্থ বের করব, সরি, বের করে পাশে লিখে রাখবো। এরপর পুরো বাক্যটার অর্থ পড়বো, এরপরে দেখবো গ্রামার। তাহলে আমরা একটু হেল্প করি কিভাবে আছে। দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল, দ্য প্রোডাকশন ধরলাম। আর এই অর্থ করার সময় একদম প্রত্যেকটার যে সাবলীল বাংলা বলতে হবে প্রথম দিকে, সেটা দরকার নাই। কারণ প্রথম দিকে আপনি শতভাগ সাবলীল বাংলা বলতে গেলে আপনি বেশি পড়া আগাবে না। এক সময় সাবলীল বাংলা পড়তে পারতে হবে, কিন্তু প্রথমে আপনি যেটার ইংলিশটা বোঝেন, কিন্তু বাংলা, যেমন প্রোডাকশন, এই প্রোডাকশনের মানে কি, উৎপাদন। এখন উৎপাদন আপনার মুখে আসছে না, আপনি বলেন ঠিক আছে, কিন্তু বুঝতে তো পারছেন, তাহলে বলবেন দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল। আর্টিফিশিয়াল মানে কি ভাইয়া? আর্টিফিশিয়াল মানে হলো কৃত্রিম, আর্টিফিশিয়াল মানে হলো কৃত্রিম, ম্যাটেরিয়াল মানে কি, যে কোনো বস্তু। তাহলে আর্টিফিশিয়াল মানে, ম্যাটেরিয়াল মানে কি, কোনো কৃত্রিম বস্তু। তাহলে অর্থ করি, দ্য প্রোডাকশন, উৎপাদন, কিসের উৎপাদন, অফ ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন পদের, বিভিন্ন রকমের, কিসের রকমের, অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস। আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল মানে কি? আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল মানে হলো কি, একটু আগে আমরা বলেছি যে কৃত্রিম কোনো ম্যাটেরিয়াল বা বস্তু। তাহলে আমরা যদি বলি কৃত্রিম কোনো, পিছন থেকে বলছি, কৃত্রিম কোনো বস্তুর বিভিন্ন প্রকারের উৎপাদন। তাহলে এই যে উৎপাদন, দা প্রোডাকশন হলো উৎপাদন। এরপর বলেছি আর এসেনশিয়াল, সেগুলো হলো এসেনশিয়াল বা জরুরি, কাদের জন্য, ফর দ্য কনজারভেশন। কনজারভেশন মানে কি, সংরক্ষণ, সংরক্ষণ। তাহলে ফর দ্য কনজারভেশন, সংরক্ষণের জন্য সেগুলো এসেনশিয়াল বা জরুরি। কি সংরক্ষণ করব, অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস, আমাদের যে ন্যাচারাল রিসোর্সেস বা প্রাকৃতিক সম্পদ আছে, সেগুলোকে সংরক্ষণ করার জন্য একটা জিনিস জরুরি বা এসেনশিয়াল, অত্যাবশ্যক। সেটা কি, সেটা হলো এই যে বিভিন্ন প্রকার, বিভিন্ন প্রকারের আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালের প্রোডাকশন। তাহলে এটা তো খুব ভালো করে হলো না, আরেকবার বলি, ভেঙে ভেঙে বলবো, আপনারা সবাই খেয়াল করবেন। দ্য প্রোডাকশন, উৎপাদন, কিসের উৎপাদন, অফ ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল, আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালের বিভিন্ন প্রকারের যে উৎপাদন, এটা হলো এসেনশিয়াল বা জরুরি। কিসের জন্য, ফর দ্য কনজারভেশন অফ আওয়ার ন্যাচারাল, অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস, আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য বিভিন্ন প্রকারের আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালের প্রোডাকশন বা উৎপাদন দরকারি বা প্রয়োজনীয়। তাহলে আসল বাংলাটা কেমন দাঁড়ালো, আসল বাংলাটা বলতে চেয়েছে যে আমাদের ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদের কনজারভেশন বা সংরক্ষণের জন্য বিভিন্ন প্রকার আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালের উৎপাদন এটা প্রয়োজনীয়। এই যে বাক্যটা বলেছে, এই বাক্যটার মধ্যে 4টা জায়গায় আন্ডারলাইন করেছে। তো আসলে হ্যাঁ, ভুল এখানেই। ভুলটা কোথায়, এখানে আর না হবে না, কেন হবে, কি হবে, ইজ হবে। এখন এইটা কেন হবে ভাইয়া, ওই যে আমরা একটু আগে বলেছি আমাদের টপিকের নাম হলো, টপিকটা কি, জাস্ট একটা প্রশ্ন দেখানোর জন্য বলছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি এখনই আপনাদেরকে একটা জিনিস একটু জানতে চাই, আমাকে আপনারা একটু লিখে দিবেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই এগ্রিমেন্ট শব্দের অর্থ কি ভাইয়া। সবাই একটু কাইন্ডলি এখনই কমেন্ট করবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে আমরা ছোটবেলা থেকে পড়ি, এই এগ্রিমেন্ট শব্দের অর্থ কি, সবাই একটু লিখে দিবেন। এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্ট শব্দটার অর্থ কি, একটু সবাই লিখে দেন শুধু এগ্রিমেন্ট শব্দের অর্থ। হ্যাঁ, লিটন সর্দার, সম্মতি। আচ্ছা, একজনে লিখেছেন গ্রহণ, একজনে লিখেছেন সম্মতি, একজনে লিখেছেন চুক্তি। আরো যার কাছে যেটা মনে হয় একটু লিখে দেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টের অর্থ কি? আরেকজন লিখেছেন একমত হওয়া, মিল হওয়া, এরপর আর কেউ মিল, যোগসূত্র। আচ্ছা ভাই, অনেকেই লিখছেন, থ্যাংক ইউ। আমি একটু সংক্ষেপে বলে দেই, ওই যে এগ্রিমেন্ট মানে আমরা যারা চুক্তি বলি ভাইয়া,
এগ্রিমেন্ট চুক্তি হলো যখন একটা দেশের সাথে আর একটা দেশের হয়, একটা পক্ষের সাথে আর একটা পক্ষের, সেই এগ্রিমেন্ট গুলোকে আমরা চুক্তি বলি। আসলে এই যে সাবজেক্টের সাথে ভার্বের কোনো চুক্তি না, এই এগ্রিমেন্ট মানে হলো, একজন বলেছে এগ্রিমেন্ট মানে হলো মিল, মিল, মিল বা সন্ধি। মিল, মিল কিরকম, যেমন আপনার সাথে আমার মিল আছে। ধরেন আজকে আমি একটা পাঞ্জাবি পরে আসলাম, আপনিও পাঞ্জাবি পরে আসলেন, এই কিন্তু একটা মিল আছে। কিসের মিল? পাঞ্জাবির মিল বা ওয়ারিংস বা পোশাকের মিল। ওকে, আপনার চুল কালো, আমারও চুল কালো, এই যে একই জায়গায় বসা, মানে এই কিন্তু একটা মিল আছে। কিসের ভিত্তিতে? এই যে চুলের রঙের ভিত্তিতে মিল আছে। ভাইয়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্ট, এখানের এগ্রিমেন্ট মানে চুক্তি না, এখানে এগ্রিমেন্ট মানে হলো কি মিল। আবার বলছি, এখানের এগ্রিমেন্ট মানে কি মিল। এখন এর মানে হলো সাবজেক্ট আর ভার্বের মধ্যে মিল থাকবে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিল না থাকলে যেরকম সংসার হয় না, একইভাবে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে মিল না থাকলে সেন্টেন্স হবে না। এটা হলো এগ্রিমেন্ট। তাহলে এখন আমরা যেটা জানি, যদি মিল করতে হয় তাহলে কি বলবো? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে কি প্লুরাল। তাহলে কি মিল হলো, এগ্রিমেন্ট হলো না? ছোটবেলা থেকে পড়েছি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে কি প্লুরাল। এইটা হলো এগ্রিমেন্ট। এই যে এই বাক্যে অনেকে সহজে বুঝতে পেরেছেন, তবু একটু অন্যদের জন্য বলে দিচ্ছি। দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল, এরপর একটা ভার্ব আছে। এখন এখানে আর না হয়ে ইজ কেন হবে? হ্যাঁ, আসল কথাটা হলো, খেয়াল করবেন, আমরা বলেছি মানে ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস মানে হলো বিভিন্ন প্রকারের আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল বা বিভিন্ন প্রকারের কৃত্রিম বস্তু সমূহ। কিন্তু মূল কথাটা কি বলেছে? বিভিন্ন প্রকার কৃত্রিম বস্তু সমূহের উৎপাদন জরুরি। আসল কথাটা হলো কি জরুরি, কি এসেনশিয়াল। দ্য প্রোডাকশন ইজ এসেনশিয়াল। এই ম্যাটেরিয়াল এসেনশিয়াল না, আর্টিফিশিয়াল এসেনশিয়াল না, কি এসেনশিয়াল? দ্য প্রোডাকশন ইজ এসেনশিয়াল। দ্য প্রোডাকশন ইজ এসেনশিয়াল। দেখেন তো প্রোডাকশন কয়টা? সিঙ্গুলার, সুতরাং তার সাথে ভার্ব হবে ইজ। যদি প্রোডাকশন না বলে যদি এখানে বলতো এস, দ্য প্রোডাকশনস, তাহলে ইজ না বলে বলতাম কি আর। এর মানে হলো দ্য প্রোডাকশন ইজ এসেনশিয়াল। ঠিক আছে, এখন আমার কথা হলো, আমরা এটাকে গ্রামারের ভাষায় বলি হলো কি, এটাকে বলি হেডওয়ার্ড। আরো একটা সহজে অনেকে আমরা বুদ্ধি দেই যে সাধারণত একটা বাক্যে সাবজেক্ট কোনটাকে বুঝবো, যেমন এরকম বড় ইসের মধ্যে অফের আগে যে থাকে সেটাকে বলি সাবজেক্ট। এগুলো আমরা বলার জন্য বলি। আসল কথা হলো আপনি যদি অর্থ বুঝতে পারেন তাহলে আপনার কিছু লাগবে না। আপনাকে বলেছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য বিভিন্ন প্রকারের আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালের উৎপাদন জরুরি। উৎপাদন জরুরি, তাহলে আসল সাবজেক্টকে উৎপাদন ইজ এসেনশিয়াল। তাহলে উৎপাদন কি বলেছে? একটা, তাহলে ইজ হবে। এখন উৎপাদন যদি অনেকগুলো তাহলে আর হবে। এখন ভাই একটা ব্যাপার কি জানেন, আপনি সহজেই প্রশ্নটা ধরতে পারতেন যদি প্রশ্নে লেখা থাকতো, যদি লেখা থাকতো দ্য প্রোডাকশন লিখে ইজ অথবা আর একটা কিছু, তাহলে আপনি কিন্তু একদম সহজে বলতেন যে ও দা প্রোডাকশন, একটা প্রোডাকশন তো তাহলে ইজ হবে। যদি প্রোডাকশনের সাথে এস থাকতো তাহলে বলতেন আর হবে। কিন্তু ওই একই প্রশ্ন এমন বড় একটা বাক্যের মধ্যে দিবে, এইখানে থাকবে সাবজেক্ট, ভার্ব থাকবে 2 লাইন বা 3 লাইন পরে। আপনার যদি রিডিং ক্যাপাসিটি খুব ভালো না থাকে, পড়ে পড়ে বুঝবার দক্ষতা যদি বা অভ্যাস যদি না থাকে, তাহলে আপনি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, এই নিয়ম শতবার জানার পরেও আপনি এখানে আনসারই করতে পারবেন না। কারণ পুরো বাক্য পড়েই আপনি বুঝতে পারবেন না যে আসলে কোথায় ভুলটা করতে চেয়েছে বা কি করতে চেয়েছে। এজন্য ওই যে বাক্যটার এখন ভাইয়া এটা তো আমাদের পরিচিত, এই জন্য কিন্তু আপনারা দ্রুত অর্থ করে মানে উত্তর করে ফেলেছেন। কিন্তু আমাদের কিন্তু এরকম অপরিচিত আসবে। তো আপনাদের জন্য পরামর্শ কি, এরকম যত বড় বাক্যই পড়বো, আগে ভুল কেন উত্তর কোনটা সেটা যাওয়ার আগে পুরো বাংলা বাক্যটা পড়বো। বাক্যের মধ্যে শব্দের অর্থগুলো যদি সব পারি তো ভালো, না পারলে ডিকশনারি থেকে দেখে পাশে লিখে রাখবো। এরপর পুরো বাক্যটা অর্থ করার চেষ্টা করব। প্রথম দিকে শতভাগ সাবলীল অর্থ না পারলেও একদম মোটামুটি ইংলিশ বাংলা মিলিয়ে একটা অনুবাদ করব, যাতে বুঝতে পারি যে ব্যাপারটা কি হয়েছে। ফাইনালি আস্তে 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 আমরা কি করব, যখন পুরো এরকম বড় বড় বাক্যের বাংলা করতে শিখে যাব, তখন প্রিলিত হবেই ভাইয়া। ঠিক এইরকম 10টা 5টা বাক্য নিয়েই কিন্তু আপনার রিটেন পরীক্ষা অনুবাদ আসবে। আপনি এই লাইনটা যেভাবে এইমাত্র অনুবাদ আস্তে আস্তে করতে শিখছেন, এখানে আপনি অনুবাদ করতে পারলে আপনি ব্যাংকের রিটেনের অনুবাদ করতে পারবেন। তাহলে আমি এখন ক্লাস আজকে শেষ করব। আজকে আমরা খুব বেশি পড়িনি, জাস্ট কেন অর্থ ধরে পড়তে হবে,
অর্থ বুঝে পড়তে হবে, এটা আপনাকে বলবার চেষ্টা করলাম। তো যা আমি বলেছি এতক্ষণ আপনাদের সাথে আমি একটুখানি রিভিউ করার চেষ্টা করি। এর আগে আপনারা কাইন্ডলি আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে একটু প্রশ্ন করুন। যদি আজকের আর কোনো জানাশোনার ব্যাপার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট করুন, আমি উত্তর দিব। কারো কোনো প্রশ্ন কি আছে ভাইয়া? আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপাতত কারো কোনো প্রশ্ন নেই। তাহলে আমি একটু এবার খুব গুরুত্বপূর্ণ, আমি 2 মিনিটে আপনাদের সাথে একটু রিভিউ করার চেষ্টা করছি। আজকে আমরা প্রথমত পড়েছি পুরো একদম নতুন করে, বা ইতিমধ্যে যারা ব্যাংকে পরীক্ষা দিয়েছি বা একদম নতুন করে শুরু করব, তাদের জন্য আজকে আমরা পুরো ব্যাংকের প্রশ্ন পদ্ধতিটির একটা পোস্টমর্টেম করার চেষ্টা করেছি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নে কখনো 15, কখনো 20, কখনো 25 হয়। আমরা প্রিলিতে ইংলিশে 20 স্ট্যান্ডার্ড ধরে প্রশ্নটাকে দুভাগ করেছি। একটা পার্ট হলো একদম গ্রামার, আর একটা পার্ট হলো ল্যাঙ্গুয়েজ। তো আমরা গ্রামারে বলেছি একদম পার্ট অফ স্পিচ থেকে শুরু করে গ্রামারে যা কিছু আছে সবকিছুই আমাদেরকে পড়তে হবে, সবকিছু আমরা আপনাদেরকে ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। এটা হলো প্রথম কথা। তবে দ্বিতীয় আরেকটা পার্ট যে ছিল ল্যাঙ্গুয়েজ পার্ট, সেখানে 7টা আইটেম থেকে প্রশ্ন আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস এন্ড ফ্রেজ, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম অ্যান্টোনিম, স্পেলিং, অ্যানালজি। এই 7টা আইটেম থেকে কমপক্ষে 12-13টা পর্যন্ত প্রশ্ন আসে। হ্যাঁ, তো এবং এই আইটেমস গুলোর শুধু শব্দের অর্থ আসবে না, এগুলো বাক্যে প্রয়োগ আসবে। এখন এগুলো কোনো কোচিং এ বা কোথাও পড়িয়ে দেওয়া হয় না, নিজ দায়িত্বে পড়তে হয়। তো তবু আমরা চেষ্টা করবো এগুলো ফাঁকে ফাঁকে পড়ানোর এবং কিছু পড়া নেওয়ার। কিন্তু আপনি যদি সত্যি ব্যাংকের জন্য একজন ভালো মানে যে আপনি ভালো আসলে ব্যাংকার হতে চান, এভাবে যদি প্ল্যান থাকে, তাহলে আজকে থেকে আপনার কাজ হলো ভাইয়া, আপনি এই 7টা আইটেম প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে হলেও প্রতিদিন অল্প অল্প করবেন, আর রিভিউ করবেন, প্র্যাকটিস করবেন। আর গ্রামারের যে পার্ট গুলো আছে এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করলে আমরা গ্রামার গুলো আপনাদেরকে ইনশাল্লাহ পড়াবো। যেভাবে পড়াবো আপনি ঠিক মতো শুধু ক্লাস যদি করেন আর হোমওয়ার্ক টুকুন করে দেন, তাহলে আপনি গ্রামার ইনশাল্লাহ যা প্রশ্ন আসবে তার মধ্যে 3 ভাগের 2 ভাগ আনসার করতে পারবেন একদম অনায়াসে। কিন্তু এখানে আমাদের যেটা কথা সেটা হলো, আমরা ঠিক ভুলটা করি, আমরা গ্রামার যেটা 2 মাস পড়লেও অনেকখানি পারা যায় সেটা পড়ি 6 মাস, আর যেটা পড়তে হয় 6 মাস ল্যাঙ্গুয়েজ আইটেম সেটা আমরা 1 মাসও পড়ি না। এজন্যই আমরা পরীক্ষায় ইংলিশে ভালো করি না। তাহলে ইংলিশে ভালো করবে কে? যে ল্যাঙ্গুয়েজ আইটেমস গুলো এখন থেকে মুখস্থ করবে সেই মূলত ইংলিশে ভালো করবে, কারণ গ্রামারের পার্ট গুলো সবাই একটা এভারেজ নাম্বার পায়। তাহলে আমরা আজকে থেকে ল্যাঙ্গুয়েজ আইটেমস পড়তে শুরু করব, এটা হলো প্রথম কাজ। গ্রামার গুলো আমরা যখন পড়বো তখন গ্রামারের যে এক্সাম্পল গুলো আমাদের প্রশ্নে এসেছে, আমরা ওখানে শুধু গ্রামারের ভুল বোঝার চেষ্টা না করে ওইটাও যে ইংলিশে যে প্রশ্নটা এসেছে ওই প্রশ্নটাও তো একটা ইংলিশ বাক্য, ওই বাক্যের মধ্যেও তো অনেক শব্দ আছে, আমরা খেয়াল করব ওই শব্দের অর্থ পারি কিনা, না পারলে আস্তে আস্তে নোট নিব, পাশে বইয়ের মধ্যেই লিখে ফেলবো। শব্দের অর্থ হয়ে গেলে তারপরে বাক্যের অর্থ পারি কিনা, প্রথম দিকে না পারলেও একটু অনুমান করার চেষ্টা করব, বুঝে বুঝে তারপরে আমি গ্রামারের পার্ট দেখব। এই যে গ্রামারের মধ্যেই আমি শব্দের অর্থ বাক্যের অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, এতে করেই আমার আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি বেড়ে যাবে, আমি রিটেনেও ভালো করব আর প্রিলিতেও ভালো করব। তাহলে ল্যাঙ্গুয়েজ আইটেমস এখন থেকে মুখস্থ করতে হবে, আর গ্রামার গুলোর শব্দের অর্থ বাক্যের অর্থ ধরে ধরে পড়তে হবে। আর রিটেনের জন্য এখন থেকে এভাবে পড়লে রিটেনের জন্য আমাদের প্রিপারেশনটা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। এইগুলো আমাদের মোটামুটি পড়াশোনা। মার্চ ফরওয়ার্ডে ইতিমধ্যে এখনো যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করেন নাই, তারা আপনারা খুব অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলুন। আমরা সিক্রেট গ্রুপে একদম বই ধরে ধরে অর্থ ভেঙে ভেঙে ইনশাল্লাহ পরের ক্লাস থেকে পড়ানো শুরু করবো। আজকে ক্লাসটা যেহেতু উন্মুক্ত ছিল, আমরা সবার জন্য একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। আর এই তো মোটামুটি আপনাদের সাথে অনেক কথাবার্তা হলো, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে পুরো ক্লাসটা কন্টিনিউ করব। আর আমার পরিচয় হলো, আমি শরীফ ওসমান বিন হাদি। শরীফ ওসমান বিন হাদি, সংক্ষেপে ওসমান ভাই। এটুকুন হলেই হলো, আমি আপনাদের সাথে ইনশাল্লাহ ক্লাসে থাকবো। তো পুরো ক্লাসটা আপনাদের সাথে কেমন লাগলো, যে পরামর্শ দিয়েছি সেগুলো আপনাদের কাছে কেমন লাগলো, কাইন্ডলি একটু শেষে এক লাইনে লিখে যাবেন। যদি কারো কোনো পরামর্শ থাকে সেটাও বলবেন, কারো কোনো প্রশ্ন থাকলে এক লাইনে একটু বলে তারপরে আমরা বিদায় নিব প্লিজ। পুরো সেশন আপনাদের সাথে কেমন লাগলো? হ্যাঁ, আমি এখন নামাজে যাবো, এই জন্য একটু শেষ করে দিচ্ছি, অনেকেই নামাজে যাবেন। তো আই থিঙ্ক আপনাদের সাথে ইনশাল্লাহ একটা ভালো সময় পার করলাম আমরা। আবার দেখা হবে, পড়াশোনা শুরু করতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
শুরু দিছি ভাই